বন্ধুরা, আজকে আমরা পড়ব ক্লাস 11-এর প্রোজ সেকশনের সবথেকে কঠিন একটা প্রোজ, দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। এই প্রোজটা পড়তে খুব কঠিন, কিন্তু সহজভাবে যদি এটা বুঝে পড়া যায় তাহলে কিন্তু এর থেকে সব উত্তর খুব সহজেই করা যায়। এবং আমি তোমাদেরকে চেষ্টা করছি এমনভাবে বুঝিয়ে দেওয়ার যাতে তোমরা বাস্তবের সঙ্গে একটা মিল খুঁজে পাও এবং খুব সুন্দরভাবে জিনিসটাকে নিজেদের লাইফে রিলেট করে পড়তে পারো। এবং তাতে কি হয়, তাতে তোমরা জিনিসটা এমনভাবে বুঝবে যাতে তোমাদের উত্তর করতে কোনো রকমের প্রবলেম না হয়। দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন আর নন্দলাল বোসের লেখা এমন একটা প্রোজ যেটা তোমাদের 11-এ দেওয়া হয়েছে, কিন্তু এটা বুঝতে গেলে তোমাদেরকে একটু চোখ কান খোলা রেখে একটু ভালোভাবে আশেপাশটাকে অবজার্ভ করে বুঝতে হবে। আমি প্রথম থেকেই বলেছিলাম যে তোমাদের প্রোজগুলো এক একটা প্রোজ নয়, বরং এক একটা জীবন। এবং আজকে সেই জীবনের কিছুটা পার্ট যেটা খুব বাস্তব, সেটা আমরা দেখব যে আমাদের লাইফে আর্ট এই ব্যাপারটা বা শিল্পকলা এই যে ব্যাপারগুলো, এগুলো ঠিক কতটা ইম্পর্টেন্ট এবং আমাদের এডুকেশন সিস্টেম সেই জিনিসটাকে কতটা ইম্পর্টেন্স দিয়েছে, এই জায়গাটা আজকে আমরা ডিটেলে আলোচনা করব। পুরো ভিডিওটাতে এই পুরো প্রোজটা থাকবে এবং সেই কারণে কিন্তু ভিডিওটা বড় হবে। রিকোয়েস্ট করতে পারি প্রত্যেককে যে তোমরা একটুখানি মন দিয়ে শোনো, এবং আমি এটুকু বলতে পারি যে আশা করছি ভিডিওর শেষে গিয়ে তোমাদের সমস্ত ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে। দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন বাই নন্দলাল বোস। প্রথমে একটু লেখক পরিচিতি রয়েছে, সেটা আগে একটু পড়ে নেওয়া যাক। Nandalal Bose studied art under the famous artist অবনীন্দ্রনাথ টেগোর। আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনিনি এরকম খুব কমজনই আছি। এবং তিনি কি করতেন, নন্দলাল বোস তার আন্ডারে তিনি কিন্তু পড়াশুনো করেছেন। এবং শুধু তাই নয়, নন্দলাল বোস কিন্তু একজন খুব বড় মাপের পেইন্টার ছিলেন। আমরা তার উদাহরণ দেখব একটু পরেই। নেক্সট লাইন বলা হচ্ছে, নন্দলাল বোস played a major role in shaping the modern face of Indian art। অর্থাৎ আমাদের ইন্ডিয়ান আর্ট, ভারতীয় শিল্প এখন যে জায়গাটায় পৌঁছেছে, ঠিক সেই জায়গাটা, এই যে মডার্ন আর্টের যে ফর্ম, এই ফর্মটা কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে এরকম হয়নি, আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। এবং যে মানুষটা বা যে মানুষগুলো এই চেঞ্জের জন্য দায়ী, তার মধ্যে কিন্তু খুব মেজর বা খুব প্রধান একজন হচ্ছেন নন্দলাল বোস। এখন কিন্তু আমরা অনেক রকম আর্ট ফর্ম দেখতে পাই। আমরা বিভিন্ন জায়গায় ফোনে আঁকা ছবি দেখতে পাচ্ছি, ডিজিটাল আর্ট, ক্যালিগ্রাফি দেখতে পাচ্ছি, বিভিন্ন মেটেরিয়ালের ওপরে বিভিন্ন মূর্তি করা হচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু হঠাৎ করে ভারতীয় শিল্পে আসেনি, এটা কিন্তু অনেক চেঞ্জের পরে এসেছে। এবং আমরা যদি অতীতকালে যাই তাহলে যে রকম ছিল সেখান থেকে মডার্ন হওয়ার যে স্টেপ, সেই স্টেপ যেখান থেকে শুরু হয়েছে বা যারা প্রভাব ফেলেছেন এই মডার্ন আর্টের উপরে, তাদের মধ্যে কিন্তু নন্দলাল বোস একজন খুব মেজর বা খুব প্রধান একজন। His famous works include the painting titled Sati and Maheswata। ছবির কি হয়, ছবির বিভিন্ন নাম হয় এবং তার ফেমাস একটা ছবির নাম হচ্ছে সতী অ্যান্ড মহেশ্বতা। হি স্কেচ মেনি অফ রবীন্দ্রনাথস ওয়ার্ক সাচ অ্যাজ চায়নিকা অ্যান্ড গীতাঞ্জলি। তিনি কি করেছেন, তিনি শুধু ভালো ছবি আঁকতেন তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ভালো কাজকে তিনি ছবিতে সাপোর্ট করেছেন, বা ওই বইগুলোতে যে ছবিগুলো রয়েছে সেগুলো কি হয়েছে, সেগুলো নন্দলাল বসু এঁকেছেন, যেমন চয়নিকা, গীতাঞ্জলির ছবি। এবং তোমরা দেখো ঠিক পরের লাইনটা, হি অলসো ইলাস্ট্রেটেড রবীন্দ্রনাথ সহজ পাঠ। আমরা ছোটোবেলায় সহজ পাঠ প্রত্যেকে পড়েছি, ছোট খোকা বলে অ আ, এবং তার ওপরে যে কালো রঙের যে ছবিগুলো আঁকা থাকতো, সেই যে সব কটা ছবি কিন্তু নন্দলাল বসু নিজে এঁকেছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে নন্দলাল বোস ঠিক কত বড় আর্টিস্ট ছিলেন, বা আমাদের বাঙালিদের ওপরে ঠিক কীরকম প্রভাব, বা আমাদের ইন্ডিয়ান আর্টের ওপরে ঠিক কীরকম তার প্রভাব রয়েছে, সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি। এবার আমরা এই যে টেক্সটটা যেটা পড়ব তার ব্যাপারে একটুখানি লেখা পড়ে নিই। বলছে, ইন দিস এক্সট্র্যাক্ট, এই যে কিছুটা বেছে নেওয়া অংশ, ট্রেকেন ফ্রম হিজ নোটেবল ওয়ার্ক দৃষ্টি অ্যান্ড সৃষ্টি। তার একটা লেখা রয়েছে দৃষ্টি অ্যান্ড সৃষ্টি, বা ইংলিশে হচ্ছে ভিশন অ্যান্ড ক্রিয়েশন। তো সেখান থেকে কিছুটা পার্ট হচ্ছে এই লেখাটা।
এবং এখানে কি হয়েছে, নন্দলাল বোস অ্যাটেম্পটস টু রিভাইভ দ্য অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস অফ হিজ কান্ট্রি। এবং ইনি এখানে কি করতে চেয়েছেন, ইনি এখানে তুলে ধরতে চেয়েছেন দ্বিতীয়বার বলা ভুল, বা আবার তুলে ধরতে চেয়েছেন বা আমাদের সামনে প্রকাশ করতে চেয়েছেন অ্যাস্থেটিক সেন্সিবিলিটি অফ হিজ কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের বা আমাদের দেশের মানুষজনের যে একটা অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস রয়েছে। এটা কি জিনিস, অ্যাস্থেটিক কি জিনিস? অ্যাস্থেটিক হচ্ছে একটা সেন্স অফ বিউটি। আমরা যে জিনিসটা, কোনো একটা জিনিসের মধ্যে যে বিউটিটা আছে, যে ভালো দিকটা আছে, সেটা দেখার যে সেন্স, এইটাকে বলা হচ্ছে অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস। তো এই যে ব্যাপারটা, এটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, যে কোনো একটা ভালো কাজ দেখলাম তো সেটাকে বেশ এনজয় করা, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, সেটাকে সাধুবাদ জানানো, এটা প্রত্যেকের মধ্যে আছে। কিন্তু আমাদের মডার্ন লাইফের এই ব্যস্ত শিডিউলে আমরা কি করি, আমরা আস্তে আস্তে আমাদের মধ্যে এই যে কি বলবো, এই যে পার্টটা এই জিনিসগুলোকে সাপোর্ট করে, এই জিনিসগুলোকে ভালোবাসে, সেইগুলো আমরা ভুলতে বসেছি। এবং তিনি, নন্দলাল বসু, এই টেক্সটার মাধ্যমে চেষ্টা করছেন যে আমাদের এই জায়গাটা যেন উঠে আসে, আমরা যেন শিল্পটাকে বা আমরা যেন বিভিন্ন শিল্পীর কাজগুলোকে যেন একটু সম্মান দিতে শিখি। এবং সেটা কেন হচ্ছে, কী কারণে আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো থেকে দূরে চলে যাচ্ছি, এই সমস্ত কিছু নিয়ে আমরা এই টেক্সটটা পড়ব। এবং এখানে সেটাই বলা হচ্ছে যে এই যে এই পার্টটা আমাদের সামনে এইটাই তুলে ধরছে। হি ডিসকাসেস the importance of art education and measure that could be taken to implement the same। এবং এইখানে তিনি কি ডিসকাস করছেন, এই প্রোজে তিনি ডিসকাস করছেন যে ইম্পর্টেন্ট অফ আর্ট এডুকেশন। আমরা এই যে পড়াশুনো করছি, এর মধ্যে কি আমাদের প্রত্যেকেরই একটা মেন্টালিটি রয়েছে যে আমরা কি করব, আমরা এইচএস দেব, এইচএস দেওয়ার পরে আমরা হয় ডাক্তার হব, না হয় ইঞ্জিনিয়ার হব, না হলে অনার্স নিয়ে পড়ব, না হলে ভালো কিছু একটা জায়গায় যাব। খুব কম মানুষেরই এই চিন্তা ভাবনাটা থাকে যে আমরা একটা বড় আর্টিস্ট হব, আমরা পেইন্টার হব, আমরা বিভিন্ন মূর্তি তৈরি করব। এই জাতীয় চিন্তাভাবনা কম হয়ে যাচ্ছে। এবং কমটা কেন হচ্ছে, বা এই কমটার জন্য কি জিনিসটা দায়ী, বা কেন আমরা এটা ভাবতে পারছি না, কি করলে এই চিন্তাভাবনাগুলো বা এই ভালো জিনিসগুলো আবার ফিরে আসবে, এই সমস্ত কিছু নিয়ে তিনি এইখানে আলোচনা করেছেন। এবং বলছেন যে আমাদের এই এডুকেশন সিস্টেমের মধ্যে আর্ট ব্যাপারটা ঢুকিয়ে দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই আলোচনা আছে। আর সঙ্গে কি মেজার্স দ্যাট কুড বি টেকেন টু ইমপ্লিমেন্ট দ্য সেম। এবং এই যে এইটা ঢুকিয়ে দেওয়ার জন্য বা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, এইটাকে বাস্তবায়িত করার জন্য কি কি মেজার্স নেওয়া দরকার বা কি কি স্টেপ নেওয়া দরকার, সেটা পুরোপুরিভাবে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পাওয়া যাচ্ছে যে এই টেক্সটটাতে আমরা কি পড়তে চলেছি। ব্যাপারটা একটু তোমাদের কাছে এখন বোরিং হতে পারে, কিন্তু ট্রাস্ট মি, তোমরা বিশ্বাস করো, এটা যখন পড়তে শুরু করব এবং যখন আমি বাস্তব উদাহরণগুলো দেব, তোমরা যখন রিলেট করতে শুরু করবে, তখন কিন্তু তোমাদের কাছে ব্যাপারটা খুব সুন্দর এবং খুব একটা মজার ব্যাপার হয়ে দাঁড়াবে। জানি একটু বেশি কথা বলছি এবং টেক্সটটা অনেকটা বড় হবে, তো যারা শুনবে আশা করি তাদের ভালো লাগবে। Among those things that man has devised to acquire knowledge or seek inner delight with, language has an important place। প্রথম লাইন কত স্ট্রেট কাট এবং কত সুন্দরভাবে উনি বলছেন যে অ্যামং দোজ থিংস, সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে, দ্যাট ম্যান হ্যাজ ডিভাইস টু অ্যাকোয়ার নলেজ, মানুষ যেগুলো কি করেছে, মানুষ যেগুলো চিন্তা করেছে যে আচ্ছা এই জিনিসগুলো, আর ডিভাইস মানে হচ্ছে চিন্তা করেছে যে সমস্ত জিনিসগুলো থেকে অ্যাকোয়ার্ড নলেজ, জ্ঞান অর্জন করা যাবে। অ্যাকোয়ার হচ্ছে অর্জন করা, অ্যাকোয়ার্ড নলেজ যেখান থেকে জ্ঞান অর্জন করা যাবে, অর সিক ইনার ডিলাইট, বা যেখান থেকে আমরা ইনার ডিলাইট, মনের আনন্দ পাবো। এই রকম যে জিনিসগুলো আছে তাদের মধ্যে, অ্যামং দোজ, তাদের মধ্যে
ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট প্লেস, ল্যাঙ্গুয়েজের একটা বড় প্লেস আছে। তার মানে একদম সিম্পল সেন্টেন্সে বলতে গেলে আমরা যে সমস্ত জিনিসগুলো থেকে জ্ঞান পাই বা যে সমস্ত জিনিসগুলো আমাদের মনে আনন্দ দেয় তার মধ্যে যদি আমরা পরপর লিস্ট করি তাহলে ল্যাঙ্গুয়েজ বা ভাষা থাকবে একদম প্রথমে। কারণ কি? কারণ ভাষা হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা জ্ঞানটা অর্জন করতে পারি, যেটার মাধ্যমে আমরা আনন্দ পেতে পারি। তুমি একটা গান শুনছো, সেই গানের তুমি ভাষা জানো না, তোমার যতটা ভালো লাগবে তুমি ঠিক সেই গানটাই ওই একই সুর কিন্তু তুমি যদি নিজের ভাষায় শোনো তাহলে তোমার আরও বেশি ভালো লাগবে, কারণ তুমি সেই কথাগুলোও বুঝতে পারছো, সুরের সঙ্গে সঙ্গে তুমি কথাও বুঝতে পারছো। তার মানে এই যে বোঝাটা বা এই যে নলেজটা তুমি পেলে বা এই যে আনন্দটা পেলে এটা পুরোপুরি ডিপেন্ড করছে ল্যাঙ্গুয়েজের ওপর। তার মানে আমরা যদি কোনো কিছু থেকে নলেজ পাই বা কোনো কিছু থেকে আনন্দ পাই তাহলে সেটা কমপ্লিটলি বা ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে ভাষার ওপরে। ইট ইজ দ্য ভেহিকল ফর লিটারেচার, সায়েন্স অ্যান্ড ফিলোসফি। আমরা যাই শিখি না কেন, সেটা লিটারেচার শিখি না কেন, সেটা সায়েন্স শিখি না কেন, সেটা ফিলোসফি শিখি না কেন, যাই শিখি না কেন, বেসিক্যালি এই যে ভাষা এটা কি? এটা হচ্ছে একটা ভেহিকল, ঠিক আছে? এটা হচ্ছে একটা আমাদের একটা চাকা বা একটা গাড়ি, যে গাড়িটা কি করছে? আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে এই যে জিনিসগুলোকে বুঝতে সাহায্য করছে। অর্থাৎ লিটারেচার, সায়েন্স, ফিলোসফি, এই যে সায়েন্স, লিটারেচার, ফিলোসফি, এগুলো কি হচ্ছে? এগুলো কিন্তু বুঝতে সাহায্য করছে কে? ল্যাঙ্গুয়েজ। Literature certainly provides man inner delight, but its field of expression is limited. বলছে এর পরের লাইনটাই দেখো কি সুন্দর করে বলছে, লিটারেচার সেটা কি করে? সার্টেনলি প্রোভাইডস ম্যান ইনার ডিলাইট, আমাদেরকে ইনার ডিলাইট প্রোভাইড করে, আমাদেরকে ইনার ডিলাইটটা আমাদেরকে দেয় বা আমাদের মনের আনন্দটা আমাদেরকে দেয়, এটা একদম ঠিক কথা। কিন্তু এটার কি ইটস ফিল্ড অফ এক্সপ্রেশন ইজ লিমিটেড, এর এক্সপ্রেশনটা বা এর ফিল্ড অফ এক্সপ্রেশন মানে এর প্রকাশ করার যে ক্ষমতা সেটা কিন্তু লিমিটেড। মানে ধরো সায়েন্স পড়ছো, সায়েন্সকে তুমি বাংলা ভাষায় পড়ছো, এবার সায়েন্সকে যদি তোমাকে বাংলায় পড়তে হয় তাহলে সায়েন্সের তুমি কি পাচ্ছ? পড়ে যেটুকু আনন্দ পাওয়ার পাচ্ছ। কিন্তু এবার যদি আমি এই সায়েন্স জিনিসটাকে যদি আমি আরও একটু ভালোভাবে কোনো একটা হয়তো সায়েন্সের কোনো একটা থিওরিকে আমি একটা ছবির মাধ্যমে প্রকাশ করলাম বা আমি একটা মিউজিকের মাধ্যমে প্রকাশ করলাম, তাহলে কি হলো? সেটা আরও বেশি ইন্টারেস্টিং হলো। তার মানে ল্যাঙ্গুয়েজ আমাকে যেটা দিচ্ছিল সেটা কি? সেটা একটা অবশ্যই ভালো জিনিস, কিন্তু তার ফিল্ড অফ এক্সপ্রেশনটা লিমিটেড হয়ে যাচ্ছিল। তার মানে জিনিসটাকে আরও বেশি ইন্টারেস্টিং করতে গেলে, জিনিসটাকে আরও বেশি ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে? আরও নতুন নতুন কিছু জিনিস ওর মধ্যে ঢোকাতে হবে। সেগুলো কি? পরের লাইনে বলছে আর্ট, মিউজিক, ডান্স অ্যান্ড দ্য লাইক মেক আপ ফর দিস, এবং আর্ট, মিউজিক, ডান্স এবং এরকম আরও জিনিস এই কাজটা করে থাকে। তার মানে একটা জিনিসকে পুরোপুরি এনজয় করতে গেলে ল্যাঙ্গুয়েজ লাগে, কিন্তু সেটা কমপ্লিট হয় না, কিছুটা হয়। তারপরে বলছে যে এর পরেও যদি আরও কিছু এনজয় করতে হয়, ব্যাপারটাকে আরও কিছু আনন্দ পেতে হয়, তাহলে কি লাগবে? তাহলে নাচ, গান বা বিভিন্ন শিল্প এইগুলো কি হবে? এইগুলোকে তার মধ্যে ঢোকাতে হবে, তবে আমরা ব্যাপারটাকে পুরোপুরি এনজয় করতে পারবো। কারণ ভাষা যেটা আমাদেরকে বাকি পার্টগুলো বুঝতে সাহায্য করছে তারও একটা লিমিটেশন আছে। কিন্তু আমরা যদি ভাষা নিই, তার সঙ্গে নাচ, গান এবং আর্ট সবগুলোকে দিয়ে কোনো একটা জিনিসকে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু সেই জিনিসটা হবে কি? সেই জিনিসটা হবে একদম পারফেক্ট বা কমপ্লিট বোঝা, মানে পুরোপুরি আমরা বুঝতে পারবো এবং সব কটা ফিল্ড মিলে গিয়ে এই যে লিমিটেড ব্যাপারটা এটা আর থাকবে না, আমাদের কাছে ব্যাপারটা কমপ্লিট হবে। They have their own specialties of expression as literature has its. এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা যে লিটারেচারের একটা নিজস্ব এক্সপ্রেস করার একটা ফিল্ড আছে, একটা ক্ষমতা আছে, একটা লিমিট আছে, এবং তারপরে গিয়ে একটা লিটারেচার সেই জায়গাটা আর করতে পারে না। কিন্তু এই যে জায়গাটা যেখানে গিয়ে লিমিটটা শেষ হলো, আরও এইটাকে আরও অন্যভাবে এক্সপ্রেস করা যায়। ঠিক সেই রকম কী দিয়ে? আর্ট, মিউজিক, ডান্স বা এরকম আরও জিনিসপত্র, এগুলোর নিজস্ব ফিল্ড আছে।
প্রত্যেকটার একটা আলাদা আলাদা আনন্দ আছে। যেমন আমরা খুব সিম্পলি এটাকে যদি একটা এমন কিছুর সঙ্গে বলি, যেমন হচ্ছে একটা বই, এটা একটা লিটারেচারের পার্ট। এবার আমরা বইটা পড়ে কি হলো, একটা লিটারেচারের পার্ট পড়ে বা একটা বই পড়ে আমরা আনন্দ পেলাম। এবার সেম লিটারেচারটাকে, ওই একই লেখাটাকে একজন নাটক করলো, তাহলে আমাদের তখন কিন্তু আনন্দটা একটু অন্যরকম হলো। সেটা আমি তর্ক করছি না যে সেটা বেশি হবে না কম হবে, কিন্তু তার ফিল্ডটা আলাদা হলো। তার মধ্যে একটা স্টেজ এলো, তার মধ্যে একটা মিউজিক এলো, তার মধ্যে আমি চাইলে নাচ গান এগুলো ঢোকাতে পারলাম। তার মানে কি, তার মানে প্রত্যেকটা এই যে জিনিসগুলো, আর্ট, মিউজিক, ডান্স, লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ফিল্ড আছে এবং স্পেশালিটি আছে এক্সপ্রেস করার। তাই এখানে বলা হচ্ছে যে এগুলো প্রত্যেকটারই কি আছে, প্রত্যেকটারই বাউন্ডেশন আছে, প্রত্যেকটারই লিমিটেশন আছে, কিন্তু তবুও প্রত্যেকটার আলাদা আলাদা ফিল্ড রয়েছে। তাই আমরা শুধুমাত্র একটাতে আটকে থাকলে হবে না, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা ফিল্ডে ছড়াতে হবে, প্রত্যেকটা জিনিসকে জানতে হবে। আজকে আমরা সায়েন্স পড়ার জন্য বা আমরা বিভিন্ন কাজ করার জন্য, লাইভলিহুডকে লিড করার জন্য আমরা কি করছি, আমরা যে কোনো একটা দিকে দৌড়াচ্ছি এবং আমরা ভালো জিনিসগুলোকে অনেক সময় মিস করছি। সেইটা বলা হচ্ছে যে এটা না করতে, কারণ প্রত্যেকটার একটা স্পেশাল একটা এক্সপ্রেশন করার ক্ষমতা আছে। ম্যান অ্যাপ্রিহেন্ডস দ্য ওয়ার্ল্ড উইথ হিজ মাইন্ড অ্যান্ড সেন্সেস, ডিরাইভস অ্যাস্থেটিক ডিলাইট অ্যান্ড কমিউনিকেটস দিস টু আদার্স। এখানে বেশ কিছু কঠিন ওয়ার্ড পড়বে, তোমাদের একটুখানি মনে হতে পারে যে ব্যাপারটা একটু গণ্ডগোল হচ্ছে, কোনো সমস্যার কিছু নেই, একটু মন দিয়ে পড়লেই বুঝতে পারবে। দেখো বলা হচ্ছে যে ম্যান অ্যাপ্রিহেন্ড, অ্যাপ্রিহেন্ডের মানে কি, অ্যাপ্রিহেন্ডের মানে হচ্ছে বুঝতে পারা বা জানা। মানুষ জানে বা বুঝতে পারে দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীটাকে, উইথ হিজ মাইন্ড অ্যান্ড সেন্স। আমরা পৃথিবীটাকে বুঝতে পারি কিসে, আমাদের মাইন্ড, আমাদের মাথা দিয়ে এবং সেন্স দিয়ে, দুটোই আমাদের লাগবে। আমরা শুধু মস্তিষ্ক চালনা করে বুঝতে পারবো না, শুধু সেন্সে বুঝতে পারবো না। ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে কিন্তু দুটোই ইউজ করতে হবে, এটা একটা বড় জায়গা, ঠিক। এবং আমরা কি করি, আমরা derives aesthetic delight and communicates this to other। আমরা কি করছি, আমরা এখানে মানে ডিরাইভ করছি, মানে এখান থেকে টেনে নিচ্ছি, কি টানছি, অ্যাস্থেটিক ডিলাইট অ্যান্ড কমিউনিকেটস দিস টু আদার। আমরা এইখান থেকে বিভিন্ন অ্যাস্থেটিক ডিলাইটস, মানে এই যে অ্যাস্থেটিক বললাম, যে কোনো কিছু ভালো সেই জিনিসটা ফিল করা, এই জিনিসটাকে আমরা ফিল করার যে ক্ষমতাটা, সেটা আমরা টানছি এবং তারপরে কি করছি, কমিউনিকেট দিস টু আদার। এবং সেই জিনিসটাকে আমরা কি করছি, সেই জিনিসটাকে আমরা মানে অন্যের মানে কী বলবো, অন্যের কাছে প্রকাশ করছি, এরকম টাইপের একটা জিনিস হচ্ছে। তার মানে কি, আমরা পরের লাইনটা পড়ি তারপরে ক্লিয়ার করছি। এডুকেশন in arts heighten man's knowledge and aesthetic experience and train him in various modes of expression। তাহলে আগের লাইনে কি বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে ম্যান অ্যাপ্রিহেন্ডস দ্য ওয়ার্ল্ড, বলছে মানুষ কি করে, মানুষ বুঝতে পারে পৃথিবীটাকে, কিসের, ওয়ার্ল্ড উইথ হিজ মাইন্ড অ্যান্ড সেন্স, তার মাইন্ড এবং সেন্স দিয়ে পৃথিবীটাকে বুঝতে পারে, এবং ডিরাইভস অ্যাস্থেটিক ডিলাইট, এবং গ্রহণ করে মানে বা টেনে নেয়, ঠিক আছে, অ্যাস্থেটিক ডিলাইট, তার যে পৃথিবীর যে ভালো জিনিসগুলো সেগুলোকে টেনে নেয় এবং তারপরে সেই জিনিসটা কমিউনিকেট করে অন্য মানুষজনের কাছে। এটাই হচ্ছে মানুষের স্বভাব। আমরা একটা জিনিস বুঝবো, জানবো, তারপরে তো সেটা বলবো, এবং এইটা বোঝার বা জানার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আগে তো আমাকে নিজে বুঝতে হবে। এডুকেশন ইন আর্ট হাইটেন ম্যানস নলেজ, এবং এইটাই হচ্ছে সবথেকে বড়। আমি পৃথিবীর একটা সুন্দর জিনিস কাউকে বোঝাবো, তার জন্য তো আমাকে আর্টের জ্ঞানটা থাকতে হবে, তার জন্য তো আমাকে সেই জায়গাটা নিজেকে বুঝতে হবে। তো বলছে এই এডুকেশন ইন আর্ট, আর্ট সম্বন্ধে তোমার যদি পড়াশোনা না থাকে, তোমার যদি শিক্ষা না থাকে, তাহলে তুমি পারবে না। এবং এইটা কি করে, এডুকেশন ইন আর্টস, এই যে আর্টের সম্বন্ধে আমাদের যে এডুকেশন, শিল্প সম্বন্ধে আমাদের যে জ্ঞান, এটা কি করে, হাইটেন্স ম্যানস নলেজ, যে কোনো একটা মানুষের জ্ঞানকে বাড়াতে সাহায্য করে, অ্যান্ড অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স, এবং
মানুষের যে কোনো কিছুর মধ্যে সুন্দর জিনিসটাকে ফিল করার ক্ষমতা, এইটাকে বাড়াতে সাহায্য করে। অ্যান্ড ট্রেন্স হিম ইন ভেরিয়াস মোডস অফ এক্সপ্রেশন, এবং তাকে ট্রেন করে বা তাকে শক্তি দেয় বা তাকে কি বলবো, তালিম দেয়, অনুশীলন করায় আর কি বেসিক্যালি। কিসের জন্য? ভেরিয়াস মোডস অফ এক্সপ্রেশন, মানে সে বিভিন্ন জিনিসকে বুঝতে পারে, সেগুলোকে ফিল করতে পারে এবং সেগুলোকে এক্সপ্রেস করতে পারে, সেগুলোকে প্রকাশ করতে পারে। খুব সিম্পলি বলতে গেলে, উদাহরণ দিয়ে বলতে গেলে, ধরো আমি পাহাড়ে গিয়েছি, এবার আমি পাহাড়ে গিয়ে একটা সুন্দর একটা পর্বত শৃঙ্গ দেখছি এবং সেটা দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল। এবার কথা হচ্ছে, তোমাদের কেউ যদি আমাকে জিজ্ঞাসা করো যে এই জিনিসটা দেখে মন ভালো হয়ে যায় কেন, বা এটা কী জিনিস, বা এটা দেখতে আমাদের ভালো লাগছে কেন, আমার যদি জ্ঞানই না থাকে, আমি যদি ওই পর্বত শৃঙ্গটার নাম না বলতে পারি, তার সিচুয়েশান না বলতে পারি, তার কোথায় কি রয়েছে সেগুলো না বলতে পারি, প্রাকৃতিক বিভিন্ন নিয়মকানুন না তোমাদের জানাতে পারি, এবং সেই সঙ্গে মনের যে সম্পর্ক রয়েছে, যে ফিলোসফিক্যাল টাচ রয়েছে, সেগুলো যদি আমি ঠিকঠাক করে তোমাদের না বোঝাতে পারি, তাহলে আমার সেখানে যাওয়াটা বেকার, ঠিক? বা আমি যদি তোমাদেরকে না বোঝাতে পারি, তোমাদের কাছেও সেটা বেকার। তার মানে আমরা যেটা বুঝবো সেটা তো বোঝাবো, এবার এইটা বুঝতে গেলে আমাকে তো আগে জিনিসটা ফিল করতে হবে। আমি চোখের সামনে একটা পাহাড় দেখলাম, আমার ভালো লাগলো, কিন্তু আমি যদি জিনিসটাকে ফিলই না করি, তার অ্যাস্থেটিক ব্যাপারটাকে যদি আমি ধরতেই না পারি, তাহলে কি হবে? তাহলে আমার কাছে ওইটা ওই কিছু পাথর মনে হতে পারে, ঠিক আছে, যে উঁচু উঁচু কিছু পাথর, এবং তখন আমাদের আর কিছুই ভালো লাগবে না। আর্ট বিভিন্ন, সেটাই একটা ছবি দেখে একজন মানুষ তখনই ভালো লাগবে যখন সে আর্টটা বুঝবে, তার চোখটা যখন কি হবে, তার চোখটা যখন আর্টটাকে ফিল করবে, সেই আর্টিস্টের চিন্তাভাবনাটাকে ধরতে পারবে, তখন সে বুঝতে পারবে। এটা যদি না হয়, তাহলে সেই আর্টের সৌন্দর্যটা, সেই মূর্তিটা কেমন, সেই ছবিটা কেমন, এটা কেউ বুঝতে পারবে না। ফলে কি হবে? ফলে আমাদের কাছে জিনিসটা খুব ডাল মনে হবে, বোকা বোকা মনে হবে, আমরা ইন্টারেস্ট পাবো না। ঠিক সেরকম, সেই কারণে বলা হচ্ছে যে এডুকেশনের মধ্যে যদি আর্ট থাকে তবেই কিন্তু মানুষের নলেজ বাড়বে। যদি না থাকে তাহলে ওই পুরো ব্যাপারটাই একটা ওই মুখস্থ করা, লেখা, নাম্বার পাওয়া, এরকম হয়ে যাবে, এনজয় ব্যাপারটা থাকবে না। এবং কেউ যদি আর্টটা বুঝে যায়, তাহলে কি হবে? তার নলেজ বাড়বে, সে কি করবে? সব কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে, আনন্দ পাবে, এবং প্রচুর রকমভাবে জিনিসটাকে এক্সপ্রেস করতে পারবে, মানুষকে বোঝাতে পারবে। Next line, this education in art, music and dance cannot be achieved through the medium of reading and writing, like the ear cannot do what the eye is meant to do. এবং খুব ইম্পর্টেন্ট লাইন বলছেন যে এই যে ব্যাপারটা, এই যে এডুকেশন ইন আর্ট, মিউজিক অ্যান্ড ডান্স ক্যানট বি অ্যাচিভ থ্রু দ্য মিডিয়াম অফ রিডিং অ্যান্ড রাইটিং। কোনো কিছু পড়ে, কোনো কিছু লিখে বা মুখস্থ করে এই যে আর্ট, মিউজিক, ডান্স, এর যে সেন্স, এটা আনা যায় না, এটাকে ফিল করতে হয়, এটাকে নিজেকে গিয়ে প্র্যাকটিক্যালি দেখে দেখে শিখতে হয়। আমি প্রচুর গানের ওপরে প্রচুর বই পড়েছি, তার মানে এই নয় যে আমি খুব ভালো গান গাইতে পারি, এটা নয়। বা আমি আর্টের ওপরে প্রচুর লেখা পড়েছি, অথচ আমি আর্ট কোনো দিন দেখলামই না, পেন্টিং কেমন হয় জানি না, স্কাল্পচার কেমন হয় জানি না, তাহলে আমি জিনিসটাকে ফিলই করতে পারবো না। তার মানে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এই যে আর্ট, মিউজিক, ডান্স, এই যে এক্সট্রা যেগুলো আমরা নাম দিয়েছি এক্সট্রা ক্যারিকুলার, তো এই এক্সট্রা ক্যারিকুলারগুলো আমাদের কাছে কি, আমাদের কাছে কখনো বই পড়ে হয় না। তুমি ক্রিকেটের ওপর অনেক ভালো বই পড়লে কিন্তু তুমি ভালো ক্রিকেটার হবে না, সেটা পরিষ্কার এখানে বলছেন যে এই যে এডুকেশন, এই আর্ট এডুকেশন, মিউজিক বা ডান্স, এটা কিন্তু অ্যাচিভ করা যায় না। কিসের মাধ্যমে? মিডিয়াম অফ রিডিং অ্যান্ড রাইটিং, প্রচুর বই এবং লেখা পড়ার মাধ্যমে বা লেখার মাধ্যমে এটা অ্যাচিভ করা যায় না। কারণ কান যে কাজটা করতে পারে চোখ সেটা পারে না, বা চোখ যেটা করতে পারে কান সেটা পারে না। তার মানে বলছে লাইক দ্য ইয়ার ক্যান নট ডু হোয়াট দ্য আই ইজ মিন টু ডু, মানে কানের কাজটা কখনো চোখ পারবে না। মানে তোমাকে যদি বলা হয় চোখ দিয়ে শুনতে, তাহলে তুমি কিন্তু পারবে না, কান দিয়েই শুনতে হবে, চোখ দিয়ে দেখতে হবে। এবং এইটাই হচ্ছে আসল কথা। তুমি হাজারটা বই পড়ো না কেন, তুমি কিছু করেই একজন বড় আর্টিস্ট হতে পারবে না যতক্ষণ না তোমার মধ্যে ওই সেন্সটা আসবে, যতক্ষণ না তুমি প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখবে, জানবে, শিখবে, ততক্ষণ হবে না। তার মানে এই পুরো স্ট্যান্জা থেকে আমি এত কথা বলে একটা জিনিসই বোঝাতে চাইলাম যে আমরা যে যে জিনিসপত্রের মাধ্যমে শিক্ষা লাভ করে থাকি, তার মধ্যে বেশিরভাগই আমরা ওই বই পড়ি
এবং বই পড়ে জিনিসটাকে উগড়ে দিয়ে নাম্বার পাওয়ার চেষ্টা করি। এর বাইরে গিয়েও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জিনিসটাকে ফিল করে পড়া। যেই কারণে আমি এত কথা বলি এবং এত বড় করে ভিডিও বানাই, ঠিক যেটা যে জিনিসটাকে ফিল করে পড়তে হবে এবং তার জন্য চোখ কান সব খোলা রাখতে হবে। এবং এটাই বলা হচ্ছে যে আর্ট এর জন্য দরকার। একটা জিনিস পড়বো যখন, সেটা যেন আমি ফিল করতে পারি, সেই জন্য এডুকেশন সিস্টেমের মধ্যে আর্টটা দরকার। এবং এটার জন্য কোনো রকম লেখা পড়া এগুলোর মাধ্যমে হবে না, প্র্যাকটিক্যালি জিনিসটাকে ফিল করে করে এগোতে হবে, তবেই তুমি জিনিসটাকে ভালোবাসতে পারবে এবং জিনিসটাও তোমাকে ভালোবাসবে এবং তোমার পড়তেও ভালো লাগবে। তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জাটা শেষ হলো, এবারে আমরা যাব সেকেন্ড স্ট্যাঞ্জায়। If the objective of our education is total development, art training should have the same status and importance as reading and writing. আমাদের এডুকেশনের অবজেক্টিভ বা মোটো বা যে লক্ষ্য, এটা যদি এরকমই হয় যে টোটাল ডেভেলপমেন্ট, মানে আমি ডাক্তার হব, শুধু ডাক্তার হব না, সঙ্গে একজন ভালো মানুষও হব, এটাই যদি আমাদের এডুকেশন সিস্টেম শেখায়, তাহলে এইরকম টোটাল ডেভেলপমেন্ট যদি আমাদের এডুকেশনের লক্ষ্য হয়, তাহলে আর্ট ট্রেনিং শুড হ্যাভ দ্য সেম স্ট্যাটাস অ্যান্ড ইম্পর্টেন্স। ফলে আর্ট ট্রেনিংটাকেও কী করতে হবে, একই স্ট্যাটাস এবং একই ইম্পর্টেন্স দিতে হবে, অর্থাৎ একই গুরুত্ব দিতে হবে, একই একই মান দিতে হবে অ্যাজ রিডিং অ্যান্ড রাইটিং, যেরকম রিডিং এবং রাইটিংয়ে দেওয়া হয়। অর্থাৎ আমাদের বিভিন্ন সাবজেক্টগুলোকে আমরা যতটা ইম্পর্টেন্স দিই, যতটা গুরুত্ব দিই, ঠিক সেরকম আর্ট ব্যাপারটাকেও আমাদেরকে ততটাই গুরুত্ব দিতে হবে। বাট কিন্তু দ্য প্রভিশন দ্যাট আওয়ার ইউনিভার্সিটিজ মেক ফর দিস, বলছে কিন্তু আমাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে বা আমাদের ইউনিভার্সিটিগুলো যে সুযোগ সুবিধা বা বন্দোবস্তটা আমাদেরকে করে দিয়েছে, দিস ইজ সোরলি ইনঅ্যাডিকুয়েট অ্যাট প্রেজেন্ট, সেটা কিন্তু সোরলি ইনঅ্যাডিকুয়েট মানে যথেষ্ট নয় এরকম, এবং সোরলি মানে বলতে খুব খারাপ লাগলেও বা খুব মানে কি বলবো, বাজে হলেও, ব্যাপারটা খুব বাজে হলেও এটা খুব ইনঅ্যাডিকুয়েট, মানে জিনিসটা খুব বেদনাদায়ক হলেও আমাদের এনাফ কিন্তু কোনো প্রভিশন বা এনাফ কিন্তু কোনো রকমের বন্দোবস্ত নেই। ইট উড সিম দ্যাট দিস ইজ ডিউ টু দ্য জেনারেল নোশন দ্যাট আর্ট ইজ দ্য এক্সক্লুসিভ preserved for a few professional and common people have nothing to do with it। এবং এটা কেন হয়েছে, এটার হওয়ার একটা বিরাট বড় কারণ লেখক এখানে বলছেন যে ইট উড সিম দ্যাট, এবং এটা হওয়ার কি মানে অ্যাকচুয়ালি এটা হয়েছে কেন, দিস ইজ ডিউ টু দ্য জেনারেল নোশন, আমাদের একটা সাধারণ নোশন মানে ধারণা, একটা সাধারণ ধারণা আছে যে আর্ট ইজ এক্সক্লুসিভ প্রিজার্ভ ফর এ ফিউ প্রফেশনাল, কিছু প্রফেশনাল মানুষদের জন্যই আর্ট জিনিসটাকে প্রিজার্ভ করা হয়েছে। মানে আর্ট মানে ওই যারা একটু আঁতেল গোছের মানুষ তারাই আর্টটা বুঝবে, অ্যান্ড কমন পিপল হ্যাভ নাথিং টু ডু উইথ ইট, এবং সাধারণ মানুষের আর্টে কোনো ইন্টারেস্ট থাকা উচিতই নয়, বা সাধারণ মানুষের আর্ট নিয়ে কোনো কিছু এসেই যায় না, এরকম একটা চিন্তাভাবনা আমরা কিন্তু বলে এসেছি। আমরা বরাবর জানি, মানে যে ছেলেটা একটু কবিতা লিখতে ভালোবাসে তাকে অনেক সময় সমাজে মেয়েলি বলা হয়েছে, যে ও একটু মেয়েলি, ঠিক আছে, একটু শান্তিনিকেতন ঘেঁষা, এই জাতীয় কথাগুলো কিন্তু আমরা শুনে এসেছি। এবং সেখানেই এই ধারণাটা আমাদের চলে এসছে যে আর্ট হচ্ছে কি কিছু ফিউ প্রফেশনাল, খুব অল্প মানুষজনের জন্য, মানে সমাজে আর্টিস্ট খুঁজতে গেলে খুব কম মানুষই পাওয়া যায়। তার কারণ কি, তার কারণ এই একটা জেনারেল চিন্তাভাবনা আমাদের মধ্যে চলে এসেছে যে সাধারণ মানুষ আর্ট নিয়ে কিছু করবে না, তাদের কোনো অ্যাকচুয়ালি ইচ্ছেও নেই করার, প্লাস সাধারণ মানুষের জন্য আর্টটা নয়, আর্টটা কিছু এক্সেপশনাল মানুষদের জন্য। When the educated do not feel any sense of shame at not understanding art, বলছে যখন কিনা আমরা এডুকেটেড যারা শিক্ষিত তারাই যখন আর্ট বুঝি না এবং তার জন্য তাদের যখন কোনো লজ্জা নেই,
মানে আমরা প্রচুর শিক্ষিত মানুষজন আছি যারা অনেক শিক্ষিত, তারা কিন্তু আর্ট বোঝেন না এবং তার জন্য তার কোনো রকমের লজ্জাও নেই। প্রচুর রকমের তারা শিক্ষিত, তারা অর্থনৈতিক দিক দিয়ে তারা অনেক বেশি স্টেবল, কিন্তু তাদের মধ্যে আর্টের সেন্সটা একদমই নেই এবং তার জন্য তার কোনো লজ্জাবোধও হয় না। একজন মানুষ সে আর্টিস্টকে ছোট করেই দেখে, কারণ তার কাছে অনেক নাম আছে, খ্যাতি আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু আর্টের যে গুরুত্ব সেটা সে বোঝে না। তার জন্য ওই মানুষটার কোনো রকমের লজ্জা নেই এবং সেই যখন লজ্জা পায় না, হোয়াট কোশ্চেন ক্যান দেয়ার বি ফর কমনার্স? ফলে আমরা যারা সাধারণ মানুষ, যারা কমন পিপল, তাদের কাছে এটা কোনো লজ্জার ব্যাপার হতে পারে কি? মানে যারা এডুকেটেড তারাই যদি আর্টটাকে গুরুত্ব না দেয়, তাহলে আর এই দেশের কি হতে পারে? এরকম একটা কোশ্চেন উঠে আসছে। দে ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন আ পেন্টিং অ্যান্ড আ ফটোগ্রাফ। এবং বলছে যারা এডুকেটেড মানুষ তারাই তো এইখানে একটা পেন্টিং এবং একটা ফটোগ্রাফের মধ্যে পার্থক্য বোঝে না। পেন্টিং মানে একটা হাতে আঁকা ছবি এবং ফটোগ্রাফ মানে একটা ক্যামেরায় তোলা ছবি, তো এর মধ্যেই তো পার্থক্য বোঝে না। তাহলে আর কি করে যারা শিক্ষিত তারাই যদি না বোঝে, তাহলে যারা কমন পিপল, যারা ইলিটারেট, যারা অশিক্ষিত, তাদেরকে আর দোষ দিয়ে কী লাভ? They gape in amusement as Japanese doll as if they are great specimen of art. এবং তারা কি করে? তারা গেপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি স্টিয়ার, হাঁ করে তাকিয়ে থাকা, একভাবে তাকিয়ে থাকা। তারা গেপ ইন অ্যামেজমেন্ট মানে অবাক হয়ে গিয়ে তাকিয়ে থাকে কিসের প্রতি? জাপানিজ ডল, যে কোনো একটা বিদেশি কারুকার্য, বিদেশি পুতুলের প্রতি, যেন এটা একটা বিরাট আর্টের একটা স্পেসিমেন, এইরকম একটা চিন্তাভাবনা নিয়ে তাকিয়ে থাকে। Geri's German rappers in red and purple do not strain their eyes but give them pleasure. এবং কি বলা হচ্ছে? এবং বলা হচ্ছে গেরিস মানে হচ্ছে খুব উজ্জ্বল ক্যাটকেটে কালারের যদি র্যাপার হয়, র্যাপার মানে যেটা দিয়ে আমরা মুড়ে দিই, গিফট টিফট প্যাক করা হয় যেরকম, তো বলছে ওই রকম জার্মান কিছু পেপার যেগুলো খুব ক্যাটকেটে কালার, লাল হতে পারে, ব্লু হতে পারে, পার্পল হতে পারে, সেইগুলো দেখে তাদের চোখ কিন্তু ব্যথা পায় না, তাদের চোখ কিন্তু কোনো রকমের মানে স্ট্রেন মানে তাদের চোখের উপরে কোনো রকমের চাপ পড়ে না, বরং সেগুলো তাদেরকে প্লেজার দেয়। মানে আমাদের একটা চিন্তা ভাবনা হয়েই গিয়েছে যে বিদেশি যে কোনো জিনিস সেটা কি হবে, সেটা আমাদের কাছে খুব একটা দামি, খুব ভালো একটা জিনিস, এবং সেটা আমাদের কাছে একটা ফ্যাশন হয়ে গেছে যে আমরা কি করব, আমরা টেরাকোটার কাজ বাড়িতে লাগাবো না, ঠিক আছে, বরং আমরা কি করব, বরং আমরা দেওয়ালে একটা ট্যাটু টাইপের জিনিস করব যেটা বিদেশি, ঠিক, কিন্তু যেটা আমাদের দেশের মাটির কাজ সেটাকে আমরা অ্যাভয়েড করব, সেটা আমাদের কাছে আর্ট নয়, বরং বিদেশি বাজে জিনিস যেগুলো আমাদের দেখলে হয়তো খারাপ লাগা উচিত, আমরা সেগুলোর দিকে কি করি, সেগুলোর দিকেই অনেক প্লেজার নিয়ে, অনেক আনন্দ নিয়ে তাকিয়ে থাকি, সেগুলো আমাদেরকে বেশ আনন্দ দেয়। এবং রাইটার কিন্তু এখানে পরিষ্কার বলছেন যে এডুকেটেড মানুষরাই এইগুলো করে, যারা ইলিটারেট তাদের কথা বাদ দিলাম, যারা এডুকেটেড তারাই এগুলো করে, তাহলে আর সাধারণ মানুষের কী দোষ? On grounds of utility, they use tin containers in place of earthen pitchers they can easily lay their hands on. বলছে এবং আরও কত প্র্যাকটিক্যালি উদাহরণ দিচ্ছেন দেখো, বলছে উনি বলছেন যে এবং আমরা কি করি, আমরা বিভিন্ন ইউটিলিটি মানে হচ্ছে কার্যকারিতা, মানে কোনো একটা জিনিসের কাজ করার ক্ষমতা, তো বলছে অন গ্রাউন্ডস অফ ইউটিলিটি, এবং কাজ করার ক্ষমতার জন্য আমরা কি করি, বিভিন্ন জায়গাতে টিন কন্টেনার ইউজ করি, ঠিক আছে, কিসের বদলে? ইন প্লেস অফ আর্দান পিচার্স, মাটির কলসির বদলে ইউজ করি। এবং সেটা কিসের জন্য? আমরা যেটা ধরো হাতের কাছে খুব সহজে পাবো সেই রকম একটা জিনিসকে আমরা কি করছি, আমরা মানে কি বলতে চাইছেন, দেখো আমরা যদি খুব সিম্পলি এটাকে নিয়ে একটুখানি চর্চা করি, তাহলে আমরা দেখব কি, তাহলে আমরা দেখব যে হাতের কাছে পাওয়া যাচ্ছে এইরকম জিনিস, মানে আমরা কিন্তু মাটির কলসি খুব সহজেই পেতে পারি, এইটা বাদ দিয়ে আমরা কি করি, আমরা টিন কন্টেনার ইউজ করি, কারণ কি, কারণ সেটা বাইরের দেশে, সেটা আমাদের ভালো লাগে। বলছি দ্য এডুকেটেড পাবলিক অফ দিস কান্ট্রি অ্যান্ড ইটস ইউনিভার্সিটিজ আর মেনলি রেসপন্সিবল ফর দিস।
এবং আমাদের দেশের আমাদের এই যে শিল্প বা আমাদের এই যে আর্ট, এর থেকে আমাদের মন চলে যাওয়ার জন্য বা এটার প্রতি আমরা যে ফিলিংসটা আনতে পারছি না, তার মেন কারণ কিন্তু এডুকেটেড পাবলিক। উনি বলছেন যে এডুকেটেড পাবলিক অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের এডুকেটেড পাবলিক এবং ইউনিভার্সিটিগুলোই কি আর মেনলি রেসপন্সিবল, এরাই প্রধানত দায়ী এই কারণে। আ কারসারি লুক অ্যাট আওয়ার এডুকেশনাল সেন্স উইল রিভিল দ্যাট। বলছে আমরা যদি এডুকেশন ব্যাপারটাকে বা এডুকেশনাল যে সিস্টেম আছে সেটাকে যদি একটু উপর দেখি, তাও আমরা এই জিনিসটা বুঝে উঠতে পারবো। হোয়াইল দ্য কান্ট্রিজ কালচারাল লাইফ হ্যাজ ফ্যান্ড আউট, its aesthetic sensibilities have grown distressingly worse। বলছি আমরা এটা দেখলেই বুঝতে পারবো খুব সহজে যে আমাদের কান্ট্রিজ কালচারাল লাইফ, মানে আমাদের গ্রামের যে কালচারাল লাইফগুলো, কান্ট্রি মানে গ্রামই বলছি বা আমার দেশই বলছি, আমার দেশের যে কালচারাল লাইফ সেটাকে কি করা হচ্ছে, সেটাকে খুব সহজেই সেটাকে কি করে দেওয়া হচ্ছে, সেটাকে কোথাও যেন একটা মানে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং তাতে কি হচ্ছে, আমাদের যে কালচারাল লাইফটা আছে সেটা যতই ছড়িয়ে যাক না কেন বা যাই হয়ে যাক না কেন, এর যে মানে অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস আছে সেগুলো কি হচ্ছে, সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে বা কমিয়ে দেওয়া হচ্ছে। হ্যাভ গ্রোন ডিস্ট্রেসিংলি ওয়ার্স, আস্তে আস্তে প্রচণ্ড মানে কি বলবো, ডিস্ট্রেস মানে হচ্ছে যেটা আমাদেরকে পেন দেয়, পেনফুলি এটাকে কমানো হচ্ছে, আরও নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটা জিনিস কি বলছে উনি, দেখুন আমাদের মানে এই যে এডুকেশনাল সিস্টেম, এটার দিয়ে যদি আমরা একটু লক্ষ্য রাখি তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের দেশের যে কালচারটা রয়েছে সেই কালচারটাকে কি করা হচ্ছে, সেই কালচারটাকে মানে ছড়ানো হচ্ছে, কিন্তু সেটা এমনভাবেই ছড়ানো হচ্ছে যাতে সেটা আস্তে আস্তে কমে যায়। এর মানে কি, এর মানে হচ্ছে বেসিক্যালি আমাদের দেশের কালচারটাকে ফ্যান্ড আউট করা হচ্ছে। মানে আমরা কোনো একটা জিনিসকে হাওয়া দিয়ে দূরে যেমন ঠেলে দিই, ঠিক সেরকম ঠেলে দেওয়া হচ্ছে, মানে আমাদের কালচারটাকে সরিয়ে রেখে এমন করা হচ্ছে, বিদেশি কালচারটা অ্যাডপ্ট করা হচ্ছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে আমাদের যে অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস রয়েছে, ভালো জিনিস চেনার যে ফিলিংস রয়েছে, যে ক্ষমতা রয়েছে, বিউটিটা বোঝার যে ক্ষমতা রয়েছে, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। The only redress for this lies in spreading art education amongst the so-called educated people as they set the standards for the people at large। বলছি এবং একমাত্র redress, একমাত্র সমাধান এটাই হতে পারে যে আমরা যদি কি করি, আমরা যদি আর্ট এডুকেশনটাকে স্প্রেড করতে পারি, মানে আর্ট কালচারটা, আমাদের দেশের যে কালচার, যেটাকে দূরে সরিয়ে মানুষ কি করছে, অ্যাস্থেটিক সেন্সিবিলিটিসগুলোকে কমিয়ে দিচ্ছে নিজেদের মধ্যে। এটা একমাত্র সমাধান, এটা বাড়ানো যেতে পারে একমাত্র যদি আমরা আর্ট এডুকেশনটাকে মানুষের মধ্যে ছড়াতে পারি। কোন মানুষগুলোর মধ্যে? স্পেশালি এডুকেটেড পাবলিকের মধ্যে। যে মানুষটা কিছু বোঝে না তাকে আমি এডুকেশানে আর্টের গুরুত্ব বোঝাতে গেলে সে বুঝবে না, কিন্তু যে বুঝেও বুঝছে না, বুঝে নিয়ে যে বাইরের দেশের জিনিসকে অ্যাডপ্ট করছে, তাকে যদি আমরা বোঝাই তাহলে কিন্তু সে বুঝবে। তাই এখানে রাইটার বলছেন যে আমাদেরকে এই আর্ট এডুকেশন ব্যাপারটা বোঝাতে হবে এডুকেটেড পাবলিকদেরকে, কারণ তারাই হচ্ছে মেন স্ট্যান্ডার্ডটা ঠিক করেন। আমাদের সমস্ত কিছুর মেন যে স্ট্যান্ডার্ড সেটা ঠিক করে কারা? এডুকেটেড পাবলিকরা। এবং তারাই যদি এরকম ইলিটারেট লোকজনের মতন কাজ করে তাহলে কি হবে, আগে তাদের বোঝাতে হবে। রাইটার কিন্তু খুব স্ট্রংভাবে একটা সুন্দর পয়েন্ট ধরেছেন যে আমরা যারা এডুকেটেড তাদের জন্য এই ভুলটা হয়, বা তাদের জন্য তাদের সব কিছু জেনে বাজে জিনিসটা সিলেক্ট করার জন্য আমরা পিছিয়ে পড়ছি বা আমাদের এই অবস্থাটা হচ্ছে। নেক্সট স্ট্যাঞ্জা, the absence of a sense of beauty not only cheats man of aesthetic experience but it also harm his physical and mental well-being। খুব ইম্পর্ট্যান্ট লাইন, খুব মন দিয়ে বুঝতে হবে। বলছি আমাদের কারোর মধ্যে দ্য অ্যাবসেন্স অফ সেন্স অফ বিউটি, যদি আমাদের মধ্যে সেন্স অফ বিউটি, ভালো জিনিস বোঝার ক্ষমতাটাই অ্যাবসেন্স থাকে, মানে সেটা যদি অ্যাবসেন্ট হয়ে যায়, সেটা যদি না থাকে, তাহলে একজন মানুষ নট অনলি চিট ম্যান ফ্রম অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স, কোনো একটা জিনিস দেখে একজন মানুষের ভালো লাগবে না
শুধু এইটুকুই নয়, বরং ইট অলসো হার্ম হিজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, এবং এটা তাকে কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি তাকে কিন্তু এফেক্ট ফেলবে। আমি পাহাড়ে বেড়াতে যাই, আমার মন ভালো হয়ে যায়, আমার শরীর ভালো হয়ে যায়, আমি পাহাড়ের সৌন্দর্যটাকে ফিলই করতে পারি না। আমার পাহাড়ে গেলে মন ভালো হবে না শরীর ভালো হবে? কোনোটাই হবে না। তার মানে আমার মধ্যে বিউটিটাকে ফিল করার মতন কোনো সেন্সই নেই, সেটাই অ্যাবসেন্ট হয়ে আছে। তাই যদি হয় তাহলে আমার নিশ্চয়ই আমি সেই জিনিসটাকে হেল্প নিয়ে কোনো একটা বিউটি বা একটা বিউটিফুল জিনিসকে দেখে আমি নিশ্চয়ই আমি ফিজিক্যালি এবং মেন্টালি আরেকটু ভালো হতে পারবো না, বা একটু নিজেকে স্ট্রং করতে পারবো না। মন যেরকম খারাপ ছিল সেরকম খারাপই থাকবে। কারণ কি? কারণ যে জিনিসটা সুন্দর সেটা আমার দেখে বোঝারই ক্ষমতা নাই যে সেটা সুন্দর। তো এটা একটা বিরাট বড় ইম্পর্ট্যান্ট। বলছেন কি? বলছেন যে যার মধ্যে এই সেন্সটা নেই সে কিন্তু শুধুমাত্র নিজেকে ঠকাচ্ছে তা নয়, মানে সে অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্সগুলো পাচ্ছে না তা নয়, মানে সে কোথাও গিয়ে ভালো জিনিসটাকে ভালো ফিল করতে পারছে না তা নয়, সঙ্গে তার ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিংটাও খারাপ হয়ে যাচ্ছে। তার মানে তার শরীর এবং মন দুটোই খারাপ থাকছে। Those who lack this sense and litter rubbish in their houses and courtyards keep themselves and their surroundings filthy, spit Beetlejuice on their walls, street, even railway coaches. বেশ, এই অবধি বলছে। এবং এই জাতীয় লোক যাদের মধ্যে সেন্সটা নেই, যারা বিউটিটাকে ফিল করতে পারে না, তারা কি? তারা হচ্ছে সমাজের কীরা, তারা হচ্ছে সমাজের কীট পতঙ্গ। তারা কি করে? পতঙ্গ বলা ভুল হবে, কীট বলাটা বেটার হবে। তারা কি করে? বলছে যারা এদের দোজ হু ল্যাক দিস সেন্স, যাদের এই সেন্সের অভাব আছে, তারা কি করে? লিটার রাবিশ ইন দেয়ার হাউসেস। তারা লিটার মানে ছড়িয়ে রাখা, রাবিশ মানে নোংরা, নিজেদের বাড়িঘরে নোংরা ছড়িয়ে রাখে। বাড়িঘর শুধু না, বাড়িঘর, কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড মানে উঠান বলা যেতে পারে, বা এই জাতীয় একটা জায়গাতে, ঠিক আছে? কি করে? তারা বিভিন্ন নোংরা আবর্জনা ছড়িয়ে রাখে, ঠিক আছে? আর কি বলছে? কিপ দেমসেলফ অ্যান্ড দেয়ার সারাউন্ডিং ফিলদি, তারা নিজেদেরকে এবং নিজেদের আশেপাশের জিনিসগুলোকে, সারাউন্ডিংকে ফিলদি মানে একেবারে বাজে করে দেয়, অপবিত্র, নোংরা করে দেয়। তার মানে কি? তার মানে যে লোকটা বিউটি বোঝে না সে যদি ভালোভাবে সেজে গুজে বেরোয় তাহলে এটা মানে দুটো এক হলো না। যে বিউটিটা ফিল করবে তবেই তো সে বুঝবে যে হ্যাঁ আমাকে সুন্দর লাগছে। আমরা কি হয়েছি? আমরা মেশিন হয়ে গেছি, বুঝতে পারছি না। ফলে তারা নিজেকেও অগোছালো রাখে, আশেপাশের জিনিসগুলো অগোছালো রাখে, ঘর অপরিষ্কার, আশেপাশগুলো একদম অপরিষ্কার, এইরকম একটা সিচুয়েশন হয়ে যায়। এবং তাতে কি হয়? সেই একটা মানুষ যার মধ্যে এই আর্টের সেন্সটাই নেই, সে ঘর গুছিয়ে রাখা তো দূরের কথা, ঘর কেন আশেপাশে সব কিছু নোংরা করে দেয়। এবং সেই জন্য রাইটার বলছেন দেখো, স্পিড বিটলজুস অন দেয়ার ওয়ালস, তারা কি করে? নিজেদের দেওয়ালেই পানের পিক ফেলে। স্পিট মানে ফেলা, থুতু ফেলা, এবং বিটলজুস মানে হচ্ছে পানের পিক। তো তারা নিজেদের দেওয়ালেই পানের পিক ফেলে। শুধু নিজেদের দেওয়ালে নয়, স্ট্রিটস, রাস্তায় ফেলে, ইভেন রেলওয়ে কোচেস, এমনকি ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যেও ফেলে। হার্ম দেয়ার ওন হেলথ, নিজেদের শরীরটাকে তো খারাপ করছেই, নিজেদের হেলথটাকে তো খারাপ করছেই, অ্যান্ড দ্যাট অফ আদার্স, সঙ্গে অন্যদেরটাও করে। তার মানে অপরিষ্কার একটা লোক যে সমস্ত কিছু নোংরা করে রাখছে, এই রকম লোকগুলোই কী করে? আমাদের সমাজটাকে, আমাদের আশেপাশটাকে, এনভায়রনমেন্টটাকে খারাপ করে। এবং অবভিয়াসলি তাদের মধ্যে এই সেন্স অফ বিউটিটা আর নেই। যদি থাকতো আমরা কি করতাম? আমরা কোনো জায়গায় নোংরা ফেলার আগে ভাবতাম যে এই জায়গাটা এতটা সুন্দর, এই জায়গাটায় নোংরা ফেললে জায়গাটা বাজে হয়ে যাবে। আমাদের ম্যাক্সিমামের মধ্যেই এই জায়গাটা আস্তে আস্তে চলে গেছে, এবং চলে গেছে বলেই আমরা এই বাজে কাজগুলো করে সমাজটাকে, আশেপাশটাকে নোংরা করছি। এবার তাহলে কি করে ফেরত আসবে? কারণ আমরা এডুকেশনের সঙ্গে আর্ট ব্যাপারটাকে গুরুত্ব দিই না। যদি গুরুত্ব দিতাম তাহলে আসতো। আমাদের পড়ার টেবিলটা যদি আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে চাই বা পারি, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে আর্টের সেন্সটা আছে। এবং এটা যদি থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর বাগানের মধ্যে গিয়ে আমরা কিন্তু কোনো কিছু খেয়ে প্যাকেটটা ফেলে আসবো না, হয় সঙ্গে করে নিয়ে আসবো, না হলে ডাস্টবিনটাকে ব্যবহার করব। এই যে সেন্স, এটা কিন্তু আমাদের আর্ট থেকে এসেছে, যে কোনো কিছু দেখতে ভালো লাগছে অতএব এটাকে নোংরা করব না। এইটার জন্য আমাদেরকে আর্টটা শিখতে হবে, এবং এটাই বলা হচ্ছে যে এডুকেশনের মধ্যে এটা ঢোকানোটা খুব ইম্পর্ট্যান্ট। They contaminate society with disease on one hand and their
ডিসপিকেবল স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার অন দ্য আদার্স। বলছে এরা কি করে, এরা একদিকে দে কন্ট্যামিনেট সোসাইটি, তারা কন্ট্যামিনেট মানে হচ্ছে কি বলবো, সংক্রমিত মানে সংক্রমণ করা, ছড়ানো। দি কন্ট্যামিনেট সোসাইটি উইথ ডিজিজেস, তারা বিভিন্ন ডিজিজ সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। একদিকে এটা করে ইন ওয়ান হ্যান্ড, শুধু তাই নয়, অপরদিকে কি করে, অপরদিকে দেয়ার ডেসপিকেবল স্ট্যান্ডার্ড, তাদের এই যে জঘন্য একটা স্ট্যান্ডার্ড, ডেসপিকেবল মানে জঘন্য, জঘন্য একটা স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার, তাদের ব্যবহারের এই যে একটা জঘন্য একটা লেভেল, এটা কি হয়, এটা দিয়ে অন্যরা এফেক্টেড হয়। ঠিক আছে, মানে আমরা কাউকে একটা ফেলতে দেখলাম, একটা কলার খোসা রাস্তায় ফেলে দিল, অপরক্ষণে আমিও ফেলে দেবো। কারণ কি, কারণ ও ফেলেছে আমিও ফেলছি, কোনো ব্যাপার নয়। তার মানে কি হলো, ও নিজে তো খারাপ হলোই, প্লাস ওর ওই বিহেভিয়ারটা দিয়ে আমাকেও খারাপ করলো। তার মানে এই যে লোকগুলো, এরা হচ্ছে বেসিক্যালি যাদের মধ্যে সেন্স অফ বিউটি নেই, এবং এরাই হচ্ছে গোটা সমাজটাকে নোংরা করে, এবং রোগ জীবাণু যা ছড়াচ্ছে পরের কথা, এদের এই বিহেভিয়ারটা লোকের মধ্যে ছড়াতে থাকে, ফলে আরও বেশি লোক এই বাজে কাজটা করতে থাকে। নেক্সট, there are some amongst us who think that art is the domain for rich and the pleasure loving and want to banish it with contempt from their daily lives. বলছি এইবারে আমাদের আরেকটা বড় কি বলবো, আরেকটা বাঁধার জায়গায় আসি। আমরা এর আগে দেখছিলাম যে অনেকের চিন্তাভাবনা এটা ছিল যে আর্ট হচ্ছে কিছু মানুষের জন্য, কমন পিপলদের জন্য নয়, এবং সাধারণ মানুষ এটা ভাবে বলেই আমাদের সমাজটার এরকম বাজে অবস্থা। এবারে আর এক দল মানুষ আছে যারা কি ভাবে, যারা ভাবে যে আমাদের সমাজে আর্ট ব্যাপারটা শুধুমাত্র কিছু মানুষের জন্য রেস্ট্রিক্টেড, কিছু মানুষের জন্য আর কি বেঁধে দেওয়া আছে। কারা তারা? তারা হচ্ছে যারা রিচ, যারা ধনী, তাদের জন্য, এবং যারা কি হয়, যারা মানে কি বলবো প্লেজার লাভিং, যারা মানে কি চাই, বেশ আনন্দে থাকতে চায়, শুধুমাত্র তাদের জন্যই হচ্ছে আর্ট ব্যাপারটা। এইটা হচ্ছে, এবং এই জিনিসটা অনেকের মধ্যে রয়েছে। বলছে দেয়ার আর সাম অ্যামংস্ট আস, আমাদের মধ্যে অনেকজন আছে, হু থিঙ্ক দ্যাট, যারা মনে করেন দ্যাট দ্য আর্থ ইজ দ্য ডোমেইন ফর দ্য রিচ অ্যান্ড দ্য প্লেজার লাভিং। আর্থ হচ্ছে কি, আর্ট বলতে কি আর্থ বলছি, আর্ট হচ্ছে কি, আর্ট হচ্ছে একটা ডোমেন, বা আর্টের একটা বেশ বাঁধা আছে। কিসে বাঁধা আছে? যারা রিচ তাদের ক্ষেত্রেই আর্ট হয়, আর যারা প্লেজার লাভিং তাদের ক্ষেত্রে আর্ট হয়। ঠিক আছে, যারা আনন্দ চায় তাদের ক্ষেত্রে, এবং যারা বড়লোক তাদের ক্ষেত্রে, মানে গরিবদের আবার কিসের শিল্প। ঠিক আছে, মানে পেট খালি থাকলে আঁকা হবে না, এরকম একটা চিন্তাভাবনা। ঠিক আছে, পেট খালি থাকলে গান হবে না, এরকম একটা চিন্তাভাবনা মানুষজনের মনে কোথাও থেকে একটা ঢুকে গেছে, এবং ওয়ান্ট টু ব্যানিশ ইট উইথ কন্টেম্প্ট ফ্রম দেয়ার ডেইলি লাইফস। এবং কি হয়েছে, তারা তাড়িয়ে দিতে চায় এই জিনিসটাকে, আর্ট ব্যাপারটাকে কি করতে চায়, তাড়িয়ে দিতে চায়। ব্যানিশড ইট উইথ কন্টেম্প্ট, মানে শুধু তাড়িয়ে দিতে চায় না, কন্টেম্প্ট মানে ঘৃণা করে তাড়িয়ে দিতে চায় তাদের ডেইলি লাইফ থেকে। ঠিক, মানে সাধারণ মানুষের জন্য আর্ট নয়, ওই যারা বড়লোক মানুষ, যারা একটু বেশ আনন্দে খুশিতে থাকতে পারে, পেটের চিন্তা যাদের নেই, তাদের জন্য আর্ট ঠিক আছে। এই যে চিন্তা ভাবনা, এটা আমাদের মধ্যে বহুজনের আছে। দে ফরগেট দ্য ভাইটালিটি অফ এ ওয়ার্ক অফ আর্ট লাইজ ইন ইটস সেন্স অফ বিউটি অ্যান্ড অর্ডার, নট ইন ইটস মানি ভ্যালু। এবং সব থেকে বড় জায়গা, তারা একটা জিনিস ভুলে যায়, সেটা হচ্ছে একটা আর্ট ওয়ার্ক, সেটা কোনো পেন্টিং হতে পারে, সেটা কোনো গান হতে পারে, সেটা কোনো স্কাল্পচার হতে পারে, যা খুশি হতে পারে। তো বলছে এই যে আর্ট অফ ওয়ার্ক, এর যে গুরুত্বটা, এটা কিন্তু তার বিউটিতে, এটা কিন্তু তার ভ্যালুতে নয়। একজন একটা ভালো ছবি এঁকেছে, হতেই পারে সেই ছবিটা অনেক টাকায় বিক্রি হয়নি, কিন্তু সেই ছবিটার মূল্য সবাই বুঝেছে। এই দাম আর মূল্যের মধ্যে একটা পার্থক্য আছে। দাম হচ্ছে টাকাটা, যেটা দিয়ে আমরা জিনিসটা কিনতে পারি, আর মূল্য হচ্ছে তার গুরুত্ব আমার কাছে কতটা, সেইটা। মানে একটা 2 টাকার জিনিসের মূল্য আমার কাছে অপরিসীম হতেই পারে, ঠিক সেরকম একটা আর্ট পিস, সেটার
তুলনাটা করা উচিত বা সেটার মাপকাঠিটা করা উচিত কিসে? সেটার মাপকাঠিটা করা উচিত একটা বিউটির সেন্স থেকে, যে এই জিনিসটা কতটা সুন্দর, বরং এটা নয় যে তার দাম কত। এই জিনিসটা মানুষজন বোঝে না, এবং এটা বোঝে না বলেই এই চিন্তাভাবনাটা আসে যে আর্ট হচ্ছে কি, আর্ট হচ্ছে বড়লোক মানুষদের ব্যাপার। একদমই নয়। আ পোর সান্থাল, ঠিক তার একটু পরেই দেখো রাইটার কি বলছে, আ পোর সান্থাল সুইপস অ্যান্ড মপস হিজ হার্ট, স্ট্যাক ইন অর্ডার হিজ আর্দেন পট, আর্দেন পটস অ্যান্ড ট্যাটার কুইলস। বলছে এবারে ঠিক উদাহরণটা দিচ্ছে, মানে রাইটার একদম রিসার্চ করে নিয়ে বসেছেন আর কি বলার জন্য। ঠিক এর এগেনস্টে উত্তর দিচ্ছেন যে একজন পোর সান্থাল, একজন পোর গরিব, সান্থাল মানে হচ্ছে সাঁওতাল প্রজাতির লোক, যারা বেসিক্যালি বলে দেওয়া হয়েছে গরিব। সে কি করে? সুইপস অ্যান্ড মপস হিজ হার্ট, তার কুঁড়ে ঘরটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে, মপ মানে মুছে রাখা বা নিকিয়ে রাখা, আমরা যেটা বলি যে গোবর টোবর জলে গুলে সুন্দর করে নিকিয়ে রাখে, সেরকম করে নিকিয়ে রাখে। শুধু তাই নয়, স্ট্যাক্স ইন অর্ডার হিজ আর্ডেন পটস অ্যান্ড ট্যাটার কুইলস, এবং তার কি করে, তার যে হাঁড়ি কুড়ি আছে, ঠিক আছে, আর্দেন পটস মাটির যে পট, মাটির যে হাঁড়ি কড়াই, সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখে। অ্যান্ড ট্যাটার কুইলস, কুইলস মানে লেপ, এবং ছেঁড়া ছোড়া যে লেপ কাঁথা যা রয়েছে সেগুলোকেও সুন্দর সাজিয়ে রাখে। অ্যান এডুকেটেড কলেজ স্টুডেন্ট কিপ হিজ ক্লথস অ্যান্ড থিংস ইন ডিসঅর্গানাইজড মেস ইন হিজ সিমিংলি প্যালাসিয়াল হোস্টেল রুম অর লজিং। এবং বলা হচ্ছে কি, বলা হচ্ছে ঠিক সেই সঙ্গে একজনকে তুলনা করে দিচ্ছে, একজন এডুকেটেড কলেজ স্টুডেন্ট, সে কি করে, সে এই সেম মানে জিনিসগুলোকে, তার কাপড় জামাগুলোকে, কিপস হিজ ক্লথস অ্যান্ড থিংস, তার জিনিসপত্রগুলোকে, তার কাপড় জামাগুলোকে ডিসঅর্গানাইজ, একটা কি বলবো, বিশৃঙ্খলভাবে, এলোপাথারিভাবে, মেস এরকমভাবে সে কি করে, ফেলে রেখে দেয়, যেখানে সেখানে উল্টো পাল্টা জায়গাতে ছড়িয়ে ফড়িয়ে রেখে দিবে, ঠিক আছে। এবং সেটা কোথায় বলছে দেখো, ইন হিজ সিমিংলি প্যালাটিয়াল হোস্টেল রুম অর লজিং, মানে সে তার কি বলবো, বেশ সিমিংলি প্যালাটিয়াল মানে হচ্ছে যেটা বেশ বড় সড়ো হোস্টেল রুমে বা লজিংয়ে যেখানে সে থাকে, সেখানে কি করবে, জামা কাপড় এই ওই ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। আশা করি আর বলার দরকার নেই, যারা ভিডিওটা এত দূর অবধি শুনেছে আমার এত বকবকানি সহ্য করে, তাদের অনেকেরই বাড়িঘর ঠিক এরকম অগোছালোভাবেই পড়ে আছে। মানে পরিষ্কার আমাদের গালে সপাটে একটা থাপ্পড় মারা হচ্ছে এখানে, যে যারা গরিব সান্থাল পুর লোক, তারা কি করছে, তারা কত সুন্দর করে গুছিয়ে রাখে, আর আমরা কি করি, এদিকে কাঁথা খোলা ওদিকে বই খোলা, যাচ্ছে তাই অবস্থা, যেখানে সেখানে যা খুশি টাঙিয়ে রেখে দিয়েছি, ঘরটার দিকে তাকানো যাচ্ছে না। এই অবস্থা অলরেডি হয়ে আছে আমাদের প্রত্যেকেরই। For the poor Santhal, the sense of beauty is an essential part of his life and so vital. ফলে কি দেখা গেল, আলটিমেটলি যেটা দেখা গেল সেটা হচ্ছে গরিব সাঁওতাল ছেলেটির কাছে বা গরিব সাঁওতাল মানুষটির কাছে সেন্স অফ বিউটিটা হচ্ছে তার লাইফের একটা এসেন্সিয়াল এবং ভাইটাল পার্ট, গুরুত্বপূর্ণ একটা অংশ। ফর দ্য রিচ ম্যানস সন, এবং বড়লোকের ছেলেটির কাছে ইট ইজ সুপারফিশিয়াল, এবং বড়লোকের ছেলেটির কাছে এই জিনিসটা হয়ে গেল বাহ্যিক। তার মানে এডুকেশন কিন্তু আমাদেরকে এই সেন্সটা দেয় না। এই যে প্রথমেই বলা হয়েছিল যে প্রচুর রাইটিং বা বই পড়ে এটা হয় না, ঠিক দেখো ও কিন্তু অনেক পড়াশুনো করেছে এবং হোস্টেলে থাকে বা মেসে থাকে বা বাড়িতে থাকে, যেখানেই থাক না কেন, কি হচ্ছে, অনেক পড়াশোনার পরেও এই সেন্সটা তার আসেনি। যেখানে একজন গরিব সাঁওতাল, সে হয়তো পড়াশোনাই করেনি কিন্তু এই সেন্স অফ বিউটিটা তার মধ্যে চলে এসেছে। তার মানে এটা বই পড়ে হয় না, এটা মন থেকে আসে, প্র্যাকটিক্যালি এটাকে শিখতে হয়। এটা একটা বড় জায়গা। এবং বলছে যে রিচ ম্যান সন্স ইট ইজ সুপারফিশিয়াল, এবং ফর রিচ ম্যান সন এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাহ্যিক, সো লাইফলেস, এবং তার মধ্যে কোনো জীবন নেই। তার মানে এই যে ব্যাপারটা গুছিয়ে রাখার মধ্যে কোনো আনন্দ সে খুঁজে পায় না, তার কাছে এটা একটা লাইফলেস জিনিস, ও আছে থাকলো। কিন্তু সেম জিনিসটা, এই সেন্স অফ বিউটিটা একটা পুয়ার সাঁওতালের কাছে অনেকটা ভাইটাল একটা পার্ট। আই অফেন সি আওয়ার এডুকেটেড ম্যান advertise their devotion
to art by sewing framed pin-ups side by side with good paintings। বলছে কি বলছে, এবং আমি প্রায়শই, মানে রাইটার বলছেন যে আমি প্রায়শই একটা জিনিস আমি লক্ষ্য করেইছি, সেটা হচ্ছে অনেক সময় কি হয়, আমরা এটা প্রায়শই লক্ষ্য করেছি যে আমরা আমাদের আর্টের প্রতি ভালোবাসা এটা দেখাতে গিয়ে আমরা কি করি, আমরা দেখো এখানে বলা হচ্ছে যে অনেক সময় আমরা ভালো পেন্টিংয়ের পাশে কি করি, পিন আপ করে আমরা অন্য বিভিন্ন ছবি আটকে রেখে দিই। ঠিক আছে, আই সি ইন দ্য হোস্টেল রুম শার্টস হ্যাঙ্গিং ফ্রম পিকচার ফ্রেমস, টি কাপস অ্যান্ড কমস লিটারিং দ্য স্টাডি টেবল। বলছে শুধু তাই নয়, আই অফন সি আওয়ার এডুকেটেড ম্যান, আমরা প্রায়শই দেখেছি আমি যে এডুকেটেড মানুষজন কি করছে, অ্যাডভার্টাইজ দেয়ার ডিভোশন টু আর্ট, তাদের আর্টের প্রতি ভালোবাসা বা ভক্তিটা দেখানোর জন্য বাই সোয়িং ফ্রেম পিন আপ সাইড বাই সাইড, কী করে প্রচুর পেন্টিং পাশে দেওয়ালে টাঙিয়ে রেখে দেয়। ঠিক আছে, আমাদের অনেকের ঘরেই কি আছে, এরকম আছে। আবার আমি এটাও দেখেছি, আই সি ইন দ্য হোস্টেল রুম, আমি হোস্টেল রুমে এটাও দেখেছি যে শার্টস হ্যাঙ্গিং ফ্রম দ্য পিকচার ফ্রেম, এবং ওই যে পিকচারটা পোঁতা হলো, যে পেরেকটা দিয়ে আটকানো হলো, সেই পেরেক থেকে জামা ঝুলছে তার ওপর দিয়ে। ঠিক আছে, মানে মানুষকে বোঝানোর জন্য, আমরা লোক দেখানোর জন্য এরকম সুন্দর করে ঘর সাজাই, তারপরে ঠিক কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে আমরা সেগুলোকে কি করি, সেগুলোকে হ্যাঙ্গার হিসাবে ইউজ করে সেখানে জামা প্যান্ট ঝুলিয়ে দিই। শুধু তাই নয়, স্টাডি টেবিলের ওপরে আমাদের কাপ পড়ে থাকে, চিরুনি পড়ে থাকে। বলা হচ্ছে যে টি কাপস অ্যান্ড কমস, চায়ের কাপ এবং চিরুনি, লিটারিং দ্য স্টাডি টেবিল, স্টাডি টেবিলটাকে মানে স্টাডি টেবিলের ওপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। পেপার ফ্লাওয়ার স্টাক ইনটু ইউজড কোকাটিনস, অথবা কোকাটিনের মধ্যে কাগজের ফুল গুঁজে রাখি, যেটা অ্যাকচুয়ালি ফুলদানিতে থাকার কথা, সেটা কোনো একটা পুরনো কোকাটিনের মধ্যে আমরা গুঁজে রেখে দিয়েছি। অ্যান্ড ফর ড্রেস আই সি পিপল ইউজড ওপেন ব্রেস্টেড জ্যাকেট উইথ দ্য ধুতি, এবং মানুষের এই চিন্তাভাবনা থেকে আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে মানুষ চোখে আর বুঝতেও পারে না যে তারা কি পরছে বা তাদের আদৌ ভালো লাগছে কিনা। কারণ আমি এরকমও দেখেছি যে মানুষ ওপেন ব্রেস্টেড জ্যাকেট, বুক খোলা জ্যাকেট পরছে ধুতির সঙ্গে, হাই হিল শুজ উইথ দ্য শাড়ি, এবং শাড়ির সঙ্গে বেশ লম্বা হিল বা বড় হিলের জুতো পরে। রিগার্ডলেস অফ whether we are materially affluent or not, the widespread disproportion and lack of taste in a sure indication of our poverty in aesthetic sensibility। বলছে, এবং এই যে পরপর এই যে কিছু উদাহরণ দিয়ে বলছেন যে এটা অ্যাকচুয়ালি কি হয়, এটা বলাটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলবো, মানে রিগার্ডলেস অফ ওয়েদার উই আর মেটেরিয়ালি অ্যাফ্লুয়েন্ট অর নট, তার মানে আমরা এটা বাদই দিই, বলাটা বেকার যে আমরা মেটেরিয়ালি অ্যাফ্লুয়েন্ট অর নট, তার মানে আমরা আমাদের এই যে জিনিসগুলো যেগুলো আমরা করছি সেগুলোর জন্য আমাদের টাকা আছে না নেই, এটা আমরা বাদই দিচ্ছি। তার মানে এরকম নয় যে আমি ধুতির সঙ্গে ওপেন ব্রেস্টেড জ্যাকেট পরছি, তার মানে আমার আর অন্য জ্যাকেট নেই, বা ধুতির সঙ্গে ওই জ্যাকেটটা যায় না, বা আমার অন্য জুতো নেই যেটা আমি শাড়ির সঙ্গে পরতে পারি। এই তর্কে আমি যাচ্ছি না, রাইটার বলছেন এই তর্কে আমি যাচ্ছি না যে আমরা মেটেরিয়ালি অ্যাফ্লুয়েন্ট কিনা বা আমাদের কাছে সাফিসিয়েন্ট মেটেরিয়াল আছে কিনা পড়ার জন্য, এই তর্কে আমি যাচ্ছি না, বরং আমি এটা বলছি দিস ওয়াইডস্প্রেড ডিসপ্রপোর্শন অ্যান্ড ল্যাক অফ টেস্ট। বলছি কিন্তু এই যে অসামঞ্জস্য একটা ব্যাপার একে অপরের সঙ্গে, এবং এই যে টেস্টের অভাব, ল্যাক অফ টেস্ট, আমাদের এই যে রুচির অভাব, এটা কি করছে, এটা একটা ইন্ডিকেট করছে, আমাদেরকে পরিষ্কার একটা দেখিয়ে দিচ্ছে অফ আওয়ার পোভার্টি ইন অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস। আমাদের পোভার্টি দেখা দিয়েছে, আমাদের গরিব অবস্থা দেখা দিয়েছে কিসে, অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস, মানে ওই যে ভালো জিনিসটাকে সেন্সটাকে ফিল করার যে ক্ষমতা তাতে। তার মানে আমাদের মেটেরিয়াল থাকতে পারে, মেটেরিয়ালের দিক থেকে আমরা অনেক রিচ, কিন্তু আমাদের সেন্সের দিক থেকে আমরা অনেক গরিব। তার মানে এই স্ট্যাঞ্জা থেকে আমরা কি শিখলাম, এই স্ট্যাঞ্জা থেকে আমরা শিখলাম যে পুরো দুনিয়াটাই আমরা ভেবে নিয়েছিলাম যে আর্ট হচ্ছে কি, আর্ট হচ্ছে কিছু ধনী মানুষজনের ব্যাপার, এবং
এই সঙ্গে সঙ্গে রাইটার উদাহরণ দিলেন যে না, অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যেটা, সেটা একদমই ঠিক নয়, কারণ সেন্স অফ বিউটি এটা গরিবদের মধ্যে আছে, আমাদের মতন এডুকেটেড বা যাদের কাছে সমস্ত অ্যাভেলেবেল আছে তাদের কাছে এটা নেই। তাদের কাছে সেন্স অফ বিউটিটা কমে গিয়ে এমনই হয়েছে যে আমাদের অ্যাস্থেটিক সেন্সিবিলিটিসে পোভার্টি দেখা দিয়েছে, গরিব অবস্থা দেখা দিয়েছে। নেক্সট পরের স্ট্যাঞ্জা, সাম পোজ দ্য কোশ্চেন উইল আর্ট গিভ আস আ লাইভলিহুড। বলছে এরপরে আরও কিছু কোশ্চেন ফিরে আসে, সেটা হচ্ছে কি, প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে আচ্ছা আর্ট নিয়ে যে এত কথা বলছেন, তা একটা মেন কথায় আসুন তো, যে আর্ট সেটা কি আমাদেরকে লাইভলিহুড দেয়, সেটা কি আমাদেরকে বেঁচে থাকার মতন কোনো কিছু দেয়, টাকা পয়সা দেয় কি, কাজ ফাজ চলে, পেট চলে? এটা হচ্ছে পরিষ্কার কথা যে এইটা হচ্ছে মেন। আমি যদি আজকে বাড়িতে বলি যে আমি ডাক্তার পড়বো না, আমি আর্টিস্ট হব, প্রথম কোশ্চেন এটা আসবে যে আর্টিস্ট হয়ে কত টাকা ইনকাম করবে, একটা ডাক্তার হয়ে লাইফটা কতটা স্মুথ হতো। তার মানে কি, কেউ ডাক্তারি পড়তে পড়তে আর্টিস্ট হতে চাইলে তার ফ্যামিলি কেন গোটা সমাজের কেউই মানবে না, ঠিক? তো সেই কোশ্চেনটা সবার মনে। তো বলছে সাম পোজ দ্য কোশ্চেন, কেউ কেউ এই প্রশ্নটাও তো করবে, অবশ্যই করবে, যে উইল আর্ট গিভ আস আ লাইভলিহুড, শিল্প এটা আমাদেরকে কি জীবিকা দেবে, আমাদের কি যোগান দেবে টাকা পয়সার? হিয়ার উই নিড টু রিমেম্বার দ্যাট জাস্ট অ্যাজ দেয়ার আর two aspects of the practice of literature, one concerned with the cultivation of knowledge and aesthetic pleasure and another with professional return. বলছে যে একটা জিনিস ক্লিয়ারলি এখানে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যে সমস্ত জিনিসগুলোরই দুটো করে অ্যাসপেক্টস থাকে। যেমন ধরুন আমি লিটারেচারের কথা বলি, প্র্যাকটিস অফ লিটারেচার এটারও দুটো অ্যাসপেক্টস আছে বা দুটো দিক আছে। এক হচ্ছে কাল্টিভেশন অফ নলেজ অ্যান্ড অ্যাস্থেটিক প্লেজার, মানে যেটা আমাদেরকে নলেজ দেবে বা আমাদেরকে আনন্দ দেবে, এরকম একটা জিনিস। মানে আমি বই পড়ছি, আমাদের বই পড়তে ভালো লাগে, আমার বই পড়তে ভালো লাগে, আমি কি করলাম, আমি শরৎচন্দ্র পড়ছি, রবীন্দ্রনাথ পড়ছি, মাইকেলের লেখা পড়তে আমার ভালো লাগছে, এটা আমাকে নলেজ দিচ্ছে, আমাকে অ্যাস্থেটিক প্লেজার দিচ্ছে, আমাকে সেন্স অফ বিউটি দিচ্ছে, আমার পড়তে ভালো লাগছে, মনে আনন্দ দিচ্ছে, এটা একটা। আর একটা হয় কি, অ্যানাদার উইথ প্রফেশনাল রিটার্ন, আমি এগুলো পড়ছি, এগুলো থেকে আমি কিছু করে ইনকাম করার চেষ্টা করছি, আমি এগুলো লোকজনকে পড়াচ্ছি, তাদের কাছ থেকে টাকা নিচ্ছি, আমি ইনকাম করছি। ঠিক সেরকম প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দুটো করে অ্যাসপেক্টস থাকে বা দুটো করে দিক থাকে। একটা আমরা মনের আনন্দে কাজ করি, আর একটা হচ্ছে আমরা পয়সার জন্য করি। আরও সিম্পলিফাই করি তোমাদের সামনে, আমি মানুষজনের বাড়ি গিয়ে টিউশন পড়াই, তাদের কাছ থেকে টাকা নিই, এটা আমার কাছে প্রফেশন, এটা প্রফেশনাল রিটার্নের জন্য আমি করি। কিন্তু ইউটিউব যেখান থেকে আমার কোনো রকম রেভিনিউ আসে না, অথচ রাত্রির 1টার সময় আমি জেগে জেগে এত একা ঘরে বকবক করছি, এটা আমার ভালোবাসা। এটা আমাকে কি দেয়? এটা আমাকে নলেজ দেয়, এটা আমাকে প্লেজার দেয়, আমি তাই এই কাজটা করছি। এবং এই কারণে তোমাদের বলি যে ভিডিওগুলো একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও। তো ঠিক সেরকম বলছে দেয়ার আর টু সাইডস টু আর্ট টু, বলছে এবং আর্টেরও এরকম দুটো দিক আছে। তার মানে কিছু মানুষ ভালোবেসে আঁকবে আর কিছু মানুষ সেটাকে প্রফেশন করবে, তো এটাও তো অবভিয়াসলি এটারও দুটো দিক থাকবে। তো বলছে ইউ মে কল ওয়ান ফাইন আর্ট অ্যান্ড আদার ফাংশনাল আর্ট, এবং এই আর্টটাকে দুটো ভাগেই ভাগ করা যায়, এবং আপনি একটাকে ফাইন আর্ট বলতে পারেন, একটাকে ফাংশনাল আর্ট বলতে পারেন। ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ড ফ্রম দ্য constraints of sorrow and conflict of our daily lives into a world of aesthetic delight. বলছে এই যে ফাইন আর্ট এটা কি করে, এটা আমাদের লাইফটাকে বা আমাদের যে জীবনটা, ডেলিকার জীবন, তার যে কনস্ট্রেন্ট, তার যে চাপ, তার যে সরো, তার যে কনফ্লিক্ট অফ ডেলি লাইফস, এগুলো থেকে লিবারেটস করে, এগুলো থেকে স্বাধীনতা দেয়, এগুলো থেকে মুক্তি দেয়। এবং এগুলোতে কি হয়, এবং মুক্তি দেয় কিসে? মুক্তি দেয় শুধু না, এটি মুক্তি দিয়ে আমাদেরকে নিয়ে যায় কিসে? একটা অ্যাস্থেটিক ডিলাইট, একটা সুন্দর, একটা মনোরম আনন্দে আমাদেরকে নিয়ে যায়। হোয়াইল উইথ ইটস টাচ অফ ম্যাজিক, বলছে এবং
এটা কিসের কি করে নিয়ে যায়, কারণ এর মধ্যে একটা ম্যাজিক্যাল টাচ আছে, ঠিক আছে। এই যে আমি ভিডিও বানাচ্ছি, তোমরা দেখছো, একটা লাইক করছো, একটা কমেন্ট করছো, আমার এইটুকুই আনন্দ হচ্ছে যে আমার ভিডিও কারোর কাছে পৌঁছেছে, কারোর উপকারে লেগেছে। একজন একটা ছবি আঁকলো, সে ছবিটা বিক্রি করবে না, সে ছবিটা কাউকে হয়তো দেখাবেও না, কিন্তু আঁকার পরে তার মনে যে আনন্দটা হলো যে আমি একটা এত সুন্দর জিনিস করতে পেরেছি, এটাই হচ্ছে বড়, এটাই হচ্ছে তার আনন্দ। সারা দিনের চাপ থেকে সে ওখানে গিয়ে মুক্তি পেল। প্রত্যেকের ভালো লাগার জায়গাটা হচ্ছে এই জায়গাটা, যেটা তাকে সারাদিনের চাপ, আনন্দ, দুঃখ, এগুলো থেকে বার করে নিয়ে গিয়ে একটা ম্যাজিক্যাল টাচ দেয়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফাইন আর্ট। এবং ঠিক সেই জায়গাটা হচ্ছে কি, এই ব্যাপারটা যে জিনিসটা আমাকে আনন্দ দেবে। ফাংশনাল আর্ট ব্রিংস বিউটি টু দ্য অবজেক্ট অফ আওয়ার ডেইলি ইউজ অ্যান্ড টু আওয়ার লাইভস অ্যান্ড প্রোভাইড আর্টস উইথ মিনস অফ লাইভলিহুড। এবং ফাংশনাল আর্ট জিনিসটা কি, এটাও ওই সেম জিনিস, এই জিনিসটাও আমাদেরকে লাইফের বিভিন্ন বিউটিগুলোকেই তুলে ধরে, কিন্তু এটা কি করে, প্রোভাইডস আস উইথ মিনস অফ লাইভলিহুড, যেটা আমাদেরকে জীবিকার জন্য কিছুটা সাপ্লাই দেয়। তার মানে এটা বেসিক কথায় এটা আমাদেরকে টাকা দেয়, মানে আমার টিউশন পড়ানোর মতন। আমি পড়াতে যাই, ভালোবেসেই পড়াই, কিন্তু এখান থেকে আমি একটা প্রফেশনাল রিটার্ন পাই, কিছুটা টাকা পাই। আর ইউটিউবটা হচ্ছে কি, ইউটিউবটা হচ্ছে আমার কাছে ফাইন আর্টের মতন, ঠিক সেই রকম। ইনফ্যাক্ট আওয়ার কান্ট্রিজ economic decline has followed closely the decay of its functional art। এবং অবভিয়াসলি আমরা যেটা থেকে টাকা পাচ্ছি সেই জায়গাটাকে যদি আমরা স্ট্রং করতে না পারি, তাহলে আমাদের ডিক্লাইন হবে, আমাদের নিচের দিকে নেমে যাওয়া তৈরি হবে। এবং সেটা যদি হয়, তার মানে কান্ট্রির ইকোনমি এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে কিন্তু ফাংশনাল আর্টের ওপর, এটা কিন্তু ফাইন আর্টের উপর ডিপেন্ড করে না। যে লোকটা ভালোবেসে ছবি আঁকে, তার ছবি বিদেশে বিক্রি হলো কি না, সেই ছবি থেকে কিছু টাকা দেশে এলো কি না, দেশ উন্নতি করলো কি না, এটা ডিপেন্ডই করে না। তার মানে ডিপেন্ড করে কোনটা, ফাংশনাল আর্ট, যে ছবি এঁকে বিদেশে বিক্রি করে টাকা উপার্জন করলো এবং তার কিছুটা টাকা দেশের কাজে লাগলো। তার মানে যদি আমাদের ইকোনমিতে একটুখানি ডিক্লাইন আসে, নিচের দিকে নেমে যাওয়া আসে, তাহলে বুঝতে হবে তার ফাংশনাল আর্টটা খারাপ যাচ্ছে, ফাইন আর্টটা নয়। সো to exclude art from the sphere of our needs is harmful to the economic well-being of the country as well। তার মানে কি, তার মানে আমাদের ক্ষেত্রে বা আমাদের থেকে যদি কোনোভাবে এই যে আর্ট ব্যাপারটা, এই আর্টটাকে বার করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের ইকোনমিক্যাল কিন্তু একটা ডিক্লাইন শুরু হবে, একটা অধঃপতন শুরু হবে, যেটা কিন্তু দেশকেও প্রভাব ফেলতে পারে। যেমন এবার বলি, যে লোকটা ফাইন আর্ট করছে, সেই লোকটা যদি ভালো ছবি আঁকে কিন্তু বিক্রি করে না, হঠাৎ সে বিক্রি করলো এবং সেখান থেকে কি হলো, সে কিছুটা প্রফেশনাল রিটার্ন পেলো, কিছুটা টাকা পয়সা পেলো, এবং সেটা কি হলো, সেটা অবভিয়াসলি দেশও তার মধ্যে একটুখানি উন্নতি করলো তার মাধ্যমে। এবার যদি আমরা ফাইন আর্টগুলোকেই বন্ধ করে দিই, তাহলে কি হবে, প্রফেশনাল আর্টটা কখনোই যাবে না। আমার পড়াতে ভালোই লাগে না, আমি যাচ্ছি কোনো রকমে পড়াচ্ছি, এইভাবে তো আর উন্নতি করা যাবে না। তার মানে কি, তার মানে এই যে ফাইন আর্ট এবং ফাংশনাল আর্ট দুটো কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড। ঠিক সেরকম এখানেও তাই বলা হচ্ছে যে যাদের ফাইন আর্ট ভালো লাগে বা যারা ফাইন আর্ট থেকে আনন্দ পায়, তারাই কখনো ফাংশনাল আর্ট করে এবং দেশকে উন্নতি দেয়। তাই যদি দেশের ইকোনমি ডিক্লাইন করে, দেশের ইকোনমি যদি কমতে থাকে, তার মানে অবশ্যই ফাংশনাল আর্ট কমছে। তাই আর্ট ব্যাপারটা কমিয়ে দেওয়া, এতে কি হয়, এতে কিন্তু শুধুমাত্র যে মানুষজনের ফাইন আর্টে প্রভাব পড়বে তা নয়, ফাংশনাল আর্টেও প্রভাব পড়বে, এবং সেই ক্ষেত্রে দেশের অর্থনীতির ওপরেও কিন্তু একটা বেশ প্রভাব পড়বে, এবং এটা কিন্তু ক্ষতিকারক। নেক্সট, the lack of education has not only deprived the present course of our lives of beauty, it has also estranged us from our past heritage। বলছি যে এইবারে এই যে ল্যাক অফ আর্ট এডুকেশন, আমাদের মনে বা আমাদের মধ্যে যে আর্ট ব্যাপারটা নেই, বা আমাদের এডুকেশনে যে আর্টটা নেই, এতে কি হয়, এটা আমাদেরকে ডিপ্রাইভড করে, এটা আমাদেরকে বঞ্চিত করে শুধুমাত্র আমাদের প্রেজেন্ট বিউটি থেকে। ঠিক আছে, লাইফে আমরা কিছু বিউটিফুল জিনিসকে ফিল করতে পারছি না, এইটার থেকে। শুধু এটা নয়, এটা কি করে, ইট হ্যাজ অলসো এস্ট্রেঞ্জ আস ফ্রম আওয়ার পাস্ট হেরিটেজ। আমাদের
অতীতের কিছু ঐতিহ্য থেকে আমাদেরকে কি করে, ও ঠেলে সরিয়ে দেয়। এস্ট্রেঞ্জ হচ্ছে কি, বিচ্ছিন্ন করা বা আলাদা করা, কিসের, পাস্ট হেরিটেজ থেকে, অতীতের কোনো ঐতিহ্য থেকে। আমি এখন একটা মূর্তি দেখলাম, আমার মধ্যে সেন্স নেই, আমার মধ্যে আর্টিস্টিক কোনো ব্যাপার নেই, আমি বুঝতে পারলাম না, তার মানে আমি এখন নিজেকে বঞ্চিত করলাম, একদম ঠিক। কিন্তু এই আমি এখনকারই যে মূর্তি দেখলাম তা তো নয়, এই মূর্তিটা তো আমার বহু পুরনো কোনো, আমি সম্রাট আকবরের আমলেরও কিছু দেখতে পারি, তাহলে সেই জিনিসটাকেও আমি ফিল করতে পারলাম না। তার মানে কি হলো, আলটিমেটলি আমার পাস্টে যে সুন্দর সুন্দর স্কাল্পচার তৈরি হয়েছে, যে সুন্দর আর্ট ফর্মগুলো হয়েছে, আমি সেইগুলো থেকেও বঞ্চিত হলাম। তার মানে সেন্স অফ বিউটি এটা এতটাই ইম্পর্ট্যান্ট যে এটা যদি আমাদের মধ্যে না থাকে, আমরা কিন্তু পাস্ট থেকেও বিচ্ছিন্ন হয়ে যাব। আমি তাজমহল দেখতে গেলাম, আমি ফিলই করতে পারলাম না জিনিসটা কতটা সুন্দর। আমি আগ্রা ফোর্ট দেখতে গেলাম, ফিল করতে পারলাম না কতটা সুন্দর। তাহলে আমার গিয়ে কী লাভ? ঠিক আছে, আমার কাছে নিজের বাড়ির দেওয়ালও যা লাগবে, আমার কাছে অজন্তা ইলোরার গুহাচিত্রও একই লাগবে, যতক্ষণ না আমি সেই জিনিসটাকে ফিল করতে পারবো। যখন ফিল করতে পারবো আমি পাস্টের সঙ্গে কানেক্ট হব, যখন পারবো না আমি পাস্টের হেরিটেজের সঙ্গে আলাদা হয়ে যাব। এখানে রাইটার সেটাই বলছে যে এটা শুধু বর্তমানকে যে বঞ্চিত করে তা নয়, আমাদের পাস্টের যে হেরিটেজ রয়েছে, অতীতের যে ঐতিহ্য রয়েছে, সেগুলো থেকেও আমাদেরকে আলাদা করে দেয়। বিকজ আওয়ার আইজ আর আনট্রেন্ড, উই হ্যাভ রিমেইনড ignorant and insensitive to the glory of our past painting, sculpture and architecture. বলছি কারণ আমরা এই জিনিসটা দেখি না, অভ্যস্তই নই, আমরা আনট্রেন্ড কি আমাদের, এবং এই আনট্রেন্ড থাকার জন্য আমরা কি হই, আমরা ইগনোরেন্ট হয়ে যাই, ইনসেন্সিটিভ হয়ে যাই, আমরা অজ্ঞ মূর্খর মতন থেকে যাই, সেন্সটা করতেই পারি না যে আমাদের গ্লোরি, পাস্টের যে পেন্টিং আছে, পাস্টের যে স্কাল্পচার আছে, মানে যে ছবি আছে, যে মূর্তি আছে, যে আর্কিটেকচার আছে, যে স্থাপত্য ভাস্কর্য আছে, সেগুলো কি হয়, সেগুলোর গ্লোরিগুলো, সেগুলোর সৌন্দর্যগুলো আমরা ফিলই করতে পারি না। ফরেন কনসিয়ার হ্যাভ হ্যাড টু কাম অ্যান্ড এক্সপাউন্ড ইট টু আস। ফলে কি হয়, বাইরের দেশের কোনো লোকজন যে কিনা শিল্পটা বোঝে, তার মানে বাইরের কোনো এক্সপার্ট এসে আমাদেরকে এটা যতক্ষণে বোঝায় আমরা বুঝি, আমরা নিজের দেশের শিল্পকলা নিজেরা বুঝতে পারি না, বাইরের দেশের লোকের হেল্প নিতে হয় এটা বোঝার জন্য। তার মানে কি, আমাদের মধ্যে সেন্সটা কমতে থাকে। আর টু আওয়ার সেম এবং লজ্জার ব্যাপারে, ইভেন আওয়ার প্রেজেন্ট ডে আর্ট ডাজ নট গেট এনি রিকগনিশন ইন আওয়ার কান্ট্রি আনটিল ইট ফাইন্ডস অ্যাপ্রুভাল ইন ফরেন মার্কেট। এবং আমাদের কাছে লজ্জার একটা বিরাট লজ্জার ব্যাপার যে আমাদের বর্তমান যুগে দাঁড়িয়ে যে কোনো আর্ট, যে কোনো আর্টিস্টিক ফর্মের যে কোনো জিনিস, সেটা ততক্ষণ রেকগনাইজেশন পায় না যতক্ষণ না সেটা বিদেশি কোনো সংস্থা সেটাকে এসে বলছে যে না এটা ভালো, ততক্ষণে পায় না। মানে আমার দেশে একটা ছবি আঁকলো, লোকজন ঘুরেও তাকাবে না, কিন্তু ওই ছবিটা যখনই বাইরের দেশে চলে গেল, হেভি দামে বিক্রি হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই ছবিটাকেই আমরা মাথায় করে রাখছি। তার মানে আমাদের দেশের গুরুত্বটা আমাদের দেশের মানুষ দিতে পারছে না। তখনই দিচ্ছে যখন বিদেশি সংস্থা সেটাকে অ্যাপ্রুভড করছে, যখন বিদেশি সংস্থার অ্যাপ্রুভাল পাচ্ছে তখনই গিয়ে এটা হচ্ছে। এটাই হয়, আমরা প্রচুর সিনেমা দেখি যেগুলো অফবিট সিনেমা, নামই শুনিনি, কিন্তু হঠাৎ করে আমরা দেখি সেগুলো কি, সেগুলো হয়তো কোনো ফেস্টিভ্যালে চান্স পেয়ে গেছে, তখন আমরা সেগুলো দেখি, সেগুলো দেখে বাবা করি যে বিরাট ব্যাপার, কিন্তু তার আগে অবধি আমাদের দেশের কেউ সেগুলোকে পাত্তাও দেয় না। এরকম বহু বহু সিনেমার সঙ্গেই হয়েছে। আচ্ছা, অলরেডি 72 মিনিট হয়ে গেছে, এটা এখনও প্রচুর বাকি। জানি না, এটা হয়তো আমার চ্যানেলের সবথেকে বড় ভিডিও হচ্ছে এবং সবথেকে কম চলবে, কিন্তু আমি এটা একটা ভিডিওতেই করব, যাই হয়ে যাক না কেন। লেট আস ডিসকাস নাও ইন জেনারেল ওয়ে দ্য রেমেডি ফর দিস। বলছি এই তো গেল সব প্রবলেমের কথা, যা যা প্রবলেম হচ্ছে আমার দেশে, কিচ্ছু নেই, সেন্স নেই, এই নেই, ওই নেই, সব বুঝলাম, কিন্তু আলটিমেটলি ব্যাপার হচ্ছে যে এটা তো গেল প্রবলেমের কথা। এবার হচ্ছে লেট আস ডিসকাস নাও ইন আ জেনারেল ওয়ে, একটা জেনারেল ওয়েতে সাধারণভাবে আমরা যদি রেমেডি, এর যদি আমরা উপায় বের করি, রেমেডি মানে হচ্ছে কি বলবো, সৎকার বলা যেতে পারে, যে কী উপায়ে এটাকে আমরা কি বলবো সলভ করতে পারি,
যদি এটা দেখি তাহলে কি দেখব, দ্য রুট অফ আর্ট এডুকেশন লাই ইন দ্য অবজারভেশন অফ নেচার অ্যান্ড গুড ওয়ার্ক অফ আর্ট। বলছে এবং আর্ট এডুকেশনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে কি অবজারভেশন অফ নেচার, প্রকৃতিটাকে খুব ভালো করে দেখতে হবে, অ্যান্ড গুড ওয়ার্ক ফর আর্ট, এবং ভালো কাজ আর্টের জন্য, উইথ ডেডিকেটেড অ্যাটেনশন, লিভিং ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দেম অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দেম উইথ দ্য অ্যাসিস্ট্যান্ট অফ মেন উইথ ডেভেলপ অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস। বলছে এবং নেচারটাকে শুধু ভালোভাবে অবজার্ভ করলে হবে না, তার সঙ্গে থাকতে হবে ডেডিকেটেড অ্যাটেনশন নিয়ে, মানে আমি কাজটা করবো এরকম একটা অ্যাটেনশন নিয়ে নেচারের সঙ্গে থাকতে হবে। লিভিং ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দেম, নেচারের সঙ্গে একদম ক্লোজ কন্ট্যাক্টে থাকতে হবে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দেম উইথ দ্য অ্যাসিস্ট্যান্ট অফ মেন উইথ ডেভেলপড অ্যাস্থেটিক সেন্সিবিলিটি। এবং শুধু একা থাকলে হবে না, এমন মানুষজনের সঙ্গে থাকতে হবে যারা কি করবে, যারা সেই সমস্ত মানুষজন তোমাকে অ্যাসিস্ট করবে, বা যে সেই সমস্ত মানুষজন তোমাকে সঙ্গ দেবে, যারা কি করবে, যারা তোমার মধ্যে অ্যাস্থেটিক সেন্সিবিলিটি বা এই বিউটিটাকে চেনার ক্ষমতা বা দেখার ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে, নেচারটাকে তোমাকে বুঝিয়ে দেবে। এরকম মানুষজনের সঙ্গে তোমাকে নেচারে টাইম কাটাতে হবে, নেচারের সঙ্গে ক্লোজ হতে হবে, তবে তুমি এই জিনিসটাকে ফিল করতে পারবে, এই আর্ট ব্যাপারটা বুঝতে পারবে। তার মানে রাইটার বলছেন যে সমস্ত আর্টের একটাই গোড়া, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নেচার। মানুষ নেচার থেকে সব কিছু শিখেছে, নেচারটা পুরো একটা যেন আর্টিস্ট, সে আমাদেরকে শেখাচ্ছে কিভাবে পাতা হাওয়ায় নড়ছে, কিভাবে জল বয়ে গিয়ে পাথরের ওপর দিয়ে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে। এইগুলোকে আমাকে ফিল করতে হবে, এগুলোকে জানতে হবে, আমি একা পারবো না। এমন একজন মানুষ আমার সঙ্গে থাকবেন যিনি এইগুলো ফিল করেন এবং তিনি আমাকে এগুলো বুঝিয়ে দেবেন, তবে এটা হবে। ইচ স্কুল, প্রত্যেকটা স্কুলের ইচ স্কুল অ্যান্ড ইউনিভার্সিটিজ শুড হ্যাভ আ প্লেস ফর আর্ট স্টাডিজ উইথ আদার স্টাডিজ। অন্যান্য পড়াশুনোর সঙ্গে প্রত্যেকটা স্কুল এবং ইউনিভার্সিটির একটা করে জায়গা থাকবে যেখানে আর্টটাকে পড়ানো হবে, মেকিং ইট কম্পালসারি, এবং এটাকে একদম কম্পালসারি করে দিতে হবে, মানে এটা পড়তেই হবে মানুষজনকে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যেই হও না কেন, তোমাকে আগে আর্ট ব্যাপারটা বুঝতে হবে, একদম কম্পালসারি একটা সাবজেক্ট হিসেবে এটাকে ইউনিভার্সিটি বা স্কুল লেভেলে ঢুকিয়ে দিতে হবে। ইট শুড প্রোভাইড দ্য স্টুডেন্ট উইথ টাইম অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট টু গেট অ্যাকুয়েন্টেড উইথ নেচার। এটা স্টুডেন্টকে কী করবে, স্টুডেন্টদেরকে এটা টাইম দেবে এবং নেচারের সঙ্গে বা এনভায়রনমেন্টের সঙ্গে মেশার, অ্যাকুয়েন্টেড হওয়ার, একবারে মিশে যাওয়ার একটা সুযোগ দেবে, সঙ্গে সময় দেবে, যেটা এখন দেওয়া হয় না, টাফ শিডিউলের মধ্যে আনা হয়। কখনো আমাদেরকে শেখানো হয় না যে চলো বাইরে গিয়ে আমরা নেচারটা একটু দেখি, বা চলো বাইরে গিয়ে আমরা ফিল করি। এক্সকারশন যেটা হয় ওই বছরে একদিন দুদিন, তাও ম্যাক্সিমাম জায়গায় হয় না, তাও শুধু ঘোরা খাওয়া দাওয়া, নেচার ফিল করানো হয় না। আমাদের প্রজেক্ট শুধুমাত্র দেখে দেখে টুকে দেওয়া হয়, আর কিচ্ছু হয় না। ওই প্রজেক্টগুলোর বদলে যদি আমাদের এরকম শেখানো হতো যে চলো গিয়ে নেচারটা ফিল করি, আমরা দেখি, তাহলে কি হতো, তাহলে আমরা অনেক বেশি শিখতাম। তো রাইটার এখানে সেটাই চাইছেন যে এইরকম যেন হয়। ট্রেনিং ইন ড্রয়িং উইল ডেভেলপ দেয়ার পাওয়ার্স অফ অবজারভেশন অ্যান্ড দিস ইন টার্ম উইল গিভ দেম বেটার ইনসাইট ইনটু লিটারেচার, ফিলোসফি অ্যান্ড সায়েন্স। বলছে এবং আঁকা ট্রেনিং দিতে হবে, কারণ আঁকা ট্রেনিং দিলে তাদের পাওয়ার অফ অবজারভেশন বাড়বে। একজন সামনে বসে বসে দেখছে একটা মেলা চলছে, সেই মেলাটাকে আঁকছে, ফলে কি হবে, তার অবজার্ভ করার ক্ষমতা, লক্ষ্য করার ক্ষমতা বাড়বে। এবং শুধু তাই নয়, এটা তাদেরকে বেটার ইনসাইট দেবে, একটা গভীরে ঢুকে যাওয়ার ক্ষমতা দেবে। কিসে, লিটারেচার, ফিলোসফি, সায়েন্স, সব কিছুতে। যে ছেলেটা খুব সুন্দর করে দেখে আঁকতে পারে, তার মানে তার অবজার্ভ করার ক্ষমতা খুব ভালো, ফলে সে সায়েন্সের যখন একটা এক্সপেরিমেন্ট তাকে দেখানো হবে, সে কিন্তু সেটাকে খুব ভালো অবজার্ভ করবে। শুধু অবজার্ভ করবে তা নয়, বরং সেটাকে সে পরে সুন্দর করে এঁকে বুঝিয়েও দিতে পারবে মানুষকে যে এক্সপেরিমেন্টটা এইভাবে হয়েছিল। তার মানে সায়েন্স পড়তে গেলে ওই আঁকার পার্টটা লাগছে, এটা দরকার, এবং রাইটার বলছেন যে এটা প্রয়োজন, এটা দিতে হবে। It will be wrong on our part to expect, however, that the provision of facilities for art studies is an institution will make all its students artists, live along good artists, like no one can be a poet by just passing a course in poetry an institution might offer. বলছে কিন্তু আমাদের মাথা থেকে এটা বার করে দিতে হবে যে
আমাদের ইউনিভার্সিটি বা আমাদের স্কুল সে কি করছে, সে একটা আর্টের অফার দিচ্ছে, একটা আর্ট ক্লাস করাচ্ছে, আর্টের ফেসিলিটিস দিচ্ছে। তার মানে এই নয় যে ওই স্কুলের বা ওই ক্লাসের সমস্ত ছেলে আর্টিস্ট হবে এবং তারা বিরাট বড় বড় আর্টিস্ট হয়ে যাবে বা নাম কামাবে, এটা হতেই পারে না। এটা জাস্ট শেখানো হবে যাতে মানুষজন এই সেন্সটাকে ফিল করতে পারে, বিউটিটাকে ফিল করতে পারে। এর মানে এই নয় যে আর্টিস্ট মানে আর্ট ক্লাস আছে মানে সবাই আর্টিস্ট হবে। কারণ একটা কবিতার ক্লাস করে নিলেই সবাই কবি হয়ে যায় না। রাইটার পরিষ্কার বলছে যে কবিতার ওপরে কোনো কোর্স কমপ্লিট করা হয়ে গেল তার মানে সবাই কবি হয়ে যায় না। ঠিক আছে, গান শিখলেই কি আর সবাই অরিজিৎ সিং হয়ে যেতে পারবে? সেটা পারবে না। কিন্তু গান শিখলে কি হতে পারে, মানুষের সুর তাল এগুলো সম্বন্ধে জ্ঞানটা আসতে পারে। ঠিক সেই জায়গাটা বলছে যে আর্ট ক্লাস থাকবে, তার মানে এটা চিন্তা করা ভুল যে সবাই বড় বড় আর্টিস্ট হবে। কারণ একটা কবিতার কোর্স করলেই কেউ কবি হয়ে যায় না, সেটা পরের কথা। ফার্স্টলি এবার কি কি করা যেতে পারে তার উপরে একটা উনি বর্ণনা দিচ্ছেন। ফার্স্টলি গুড পেন্টিং স্কাল্পচার অ্যান্ড আদার স্পেসিমেন অফ ফাইন অ্যান্ড ফাংশনাল আর্ট অর in their absence good reproduction or photographs of this should be displayed in the classrooms, libraries, studies and living room of the students. এবার তিনি বলছেন যে কি কি উপায়ে এই প্রবলেমগুলো সলভ করা যেতে পারে বা করার চেষ্টা হতে পারে। বলছেন প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো পেন্টিং, স্কাল্পচার মূর্তি এবং অন্যান্য স্পেসিমেন অফ ফাইন অ্যান্ড ফাংশনাল আর্ট এবং আরও বেশ কিছু স্পেসিমেন বা বেশ কিছু কপি ফাংশনাল এবং ফাইন আর্টের যদি সেগুলো না পাওয়া যায় তাহলে তার বদলে তাদের কোনো রিপ্রোডাকশন বা সেরকম দেখতে কোনো মূর্তি টাইপের কিছু বা কোনো ফটোগ্রাফ সেগুলো কি করতে হবে, শুড বি ডিসপ্লেড ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে দেখাতে হবে। মানে আমি ছাত্রদেরকে আগ্রা নাই নিয়ে যেতে পারি কিন্তু তাদেরকে তাজমহলের ছবি দেখিয়ে বা বিভিন্ন তাজমহলের বিভিন্ন জায়গার ক্লোজ পিকচার দেখিয়ে ভালো করে বোঝাতেই পারি। শুধু ক্লাসরুম নয়, ক্লাসরুম, লাইব্রেরি, স্টাডিজ অ্যান্ড লিভিং রুম অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টরা যে জায়গাগুলোতে থাকছে প্রত্যেকটা জায়গাতে এই জিনিসগুলো কি করতে হবে, এই জিনিসগুলো দিয়ে তাদেরকে ঘিরে দিতে হবে বা এমনভাবে দিতে হবে তারা যেন ফিল করে যে তাদের আশেপাশে এত সুন্দর জিনিস আছে। তাদেরকে ভালো জিনিস দেখাবে তবে তো তাদের চোখটা সেই ভালো জিনিসগুলো দেখতে অভ্যস্ত হবে। তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপ, যেটা আমাদের একদমই করা হয় না, বরং আমাদের কিছু কিছু প্রজেক্ট এমন করানো হচ্ছে যেগুলো জাস্ট বই দেখে টুকে দেওয়া। তার বদলে যদি কোনো একটা জিনিস নিয়ে ডিটেল আলোচনা বা ছবি দেখিয়ে বোঝানো হয় আমার মনে হয় সেটা অনেক বেটার। এটা রাইটারও মনে করেন। সেকেন্ডলি, we should get well qualified people to write readable books on art with good reproduction and historical text in ample measure. সেকেন্ড হচ্ছে কি, আমাদের কিছু ভালো কোয়ালিফাইড মানুষজন লাগবে, ভালো পড়াশুনো জানা মানুষজন লাগবে যারা এই আর্টের ওপরে বই লিখবে এবং সেই বইয়ের মধ্যে কি থাকবে, গুড রিপ্রোডাকশন, মানে বেশ ভালো কিছু ছবি থাকবে সেই জিনিসগুলো। শুধু তাই নয়, তার সঙ্গে হিস্টোরিক্যাল টেক্সট ইন অ্যাম্পল মেজার, এবং সেই আর্টটা আমাদের হিস্ট্রিতে কীভাবে কানেক্টেড সেইটা সুন্দর করে লেখা থাকবে। এবং অ্যাম্পল মেজার এরকম বই অল্প স্বল্প নয়, এরকম বই কিন্তু অনেক থাকতে হবে। ঠিক আছে, মানে খুব কম সংখ্যক নয় আর কি, প্রচুর সংখ্যক যদি থাকে একমাত্র তবেই হবে কি আমরা ইন্টারেস্ট পাবো। আমি তোমাদেরকে মধুবনী আর্ট বা কলঙ্কারি আর্ট সম্বন্ধে বলতে শুরু করলাম, অথচ আমি তার ছবি দেখালাম না, তার হিস্ট্রিটা বললাম না, এটা কি করে এসেছে, কি হয়েছে না হয়েছে, তোমরা ইন্টারেস্ট পাবে না। কিন্তু এর ওপরে যদি ডিটেল কোনো বই থাকে যেটা থেকে আমরা এই ব্যাপারটা পুরোপুরি জানতে পারি, আমাদের কিন্তু ইন্টারেস্ট বাড়বে। সঙ্গে যদি ছবি থাকে তাহলে তো আরোই ভালো, আরও সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। Thirdly, students should be introduced through films to selected examples of art of this country and elsewhere from time to time. বলছি আরেকটা জিনিস কি করতে হবে, আরেকটা জিনিস যেটা মেন দরকার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে
সময়ে সময়ে বা মাঝে মাঝে, টাইম টু টাইম মানে বেসিক্যালি মাঝে মাঝে। তো মাঝে মাঝে কি করতে হবে? মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন ফিল্মের মাধ্যমে, ছায়াছবির মাধ্যমে, বিভিন্ন সিনেমার মাধ্যমে আমাদেরকে দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ভালো জিনিসপত্র, সিলেক্টেড এক্সাম্পল, সেগুলো আমাদেরকে দেখাতে হবে, তবেই আমরা ইন্টারেস্ট পাবো। এটাও কিন্তু করতে হবে। আমরা আর্ট জিনিসটা বোঝাচ্ছি, অথচ আমরা সিনেমার একটা ফরম্যাট বোঝালাম না, একটা সিনেমা কিভাবে তৈরি হয় জানালাম না। এটাও তো একটা কি বলবো, একটা পার্ট অফ আর্ট, একটা সুন্দর আর্টের জিনিস একটা সিনেমা। তাহলে তার ফ্রেম কিভাবে হয়, তার লাইট কিভাবে হয়, কিভাবে ক্যামেরা হয়, সব কিছু যদি বোঝায়, সেটাও একটা খুব ইন্টারেস্টেড জিনিস। অর্থাৎ এইগুলো আমাদেরকে করতে হবে। এবং শুধু তাই নয়, শুধু সিনেমা বলতে এখানে আমি সিনেমার উদাহরণ দিলাম তাই নয়, সিনেমার মাধ্যমে বিভিন্ন জায়গার বিভিন্ন আর্টিস্টিক জিনিসপত্র তুলে এনে আমাদেরকে দেখাতে হবে, এটা করতে হবে। ফোর্থলি, 4 নম্বর কি, স্টুডেন্টস শুড বি accompany qualified teachers to museum and picture galleries to see distinguished example of art of past। বলছি আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে অ্যাকম্পানি দিতে হবে, স্টুডেন্টদেরকে সঙ্গী হিসাবে দিতে হবে কাকে? কোয়ালিফাইড টিচার্স, বেশ মানে যারা পড়াশুনো জানে, কোয়ালিফাইড টিচার্স, এরকম মানুষজন দিতে হবে। এবং তারা কোথায় নিয়ে যাবে? তাদেরকে মিউজিয়ামে নিয়ে যাবে, পিকচার গ্যালারিতে নিয়ে যাবে, এবং সেখানে গিয়ে খুব সুন্দর সুন্দর আর কি মানে ডিস্টিংগুইশড মানে কি বলবো, স্পেশাল এক্সাম্পল অফ আর্ট অফ পাস্টের আর্টগুলোকে দেখাবে। কেন কোয়ালিফাইড টিচার নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে? গেলাম, কে বললাম এই দেখো এই ছবিটা ইনি এঁকেছেন, এরকম নয়। এই ছবিটা ইনি কখন এঁকেছেন, সেই সময় কি ছিল, এই ছবিটার কি স্পেশালিটি, কি কালার ইউজ হয়েছে, কি না হয়েছে, ডিটেল বলার মতন লোক যদি দেওয়া হয় সঙ্গে, তবেই কিন্তু একমাত্র মানুষজনের ইন্টারেস্ট হবে। এবার তোমরা বলবে যে এরকম টিচার আমরা কোথায় পাবো, বা এইরকমভাবে আমাদেরকে নিয়ে গিয়ে কখনো করা হয় না বলেই মানুষের মন থেকে, আমাদের এডুকেশন সিস্টেম থেকে আর্টটা বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। এবং সব থেকে বড় মজার ব্যাপার বা আয়রনির ব্যাপার, যে বোর্ডের সিলেবাসে এই টেক্সটটাকে ঢোকানো হয়েছে, তারা আর্টটাকে কতটা সাপোর্ট করছে, সেটা একটা বড় দেখার বিষয়। মানে আমাদের 12-এর মধ্যে যে এই যে টেক্সটটা এসেছে, তাতে কি আর্ট বলে কোনো জিনিসকে 12-এ ঢোকানো হয়েছে, টেক্সটটা ঢোকানো হয়েছে, তার সলিউশন দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আদৌ কি বোর্ড সেটাকে সাপোর্ট করছেন বা এডুকেশন সিস্টেম সেটাকে সাপোর্ট করছেন? একটা বড় আইরনি কিন্তু থেকেই গেল। When it is possible for school to take students out to play football matches, it should not be impossible to take them to museum and picture galleries। বলছে যখন আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে বাইরে ফুটবল খেলতে যাওয়া হয়, এটা যদি পসিবল হয়, তাহলে মিউজিয়াম বা পিকচার গ্যালারিতে নিয়ে যাওয়া কেন পসিবল নয়? কোশ্চেন কিন্তু খুব ভ্যালিড একটা কোশ্চেন রাইটার এখানে করেছেন, যে পাশে স্কুলের সঙ্গে ম্যাচ হচ্ছে, নিয়ে গিয়ে খেলানো হচ্ছে একটা মাঠে, তাহলে তাই যদি হয়, তাহলে আমাদের স্টুডেন্টদেরকে মিউজিয়ামে বা পিকচার গ্যালারিতে কেন নিয়ে যাওয়া সম্ভব, বা কেন নিয়ে যাওয়া সম্ভব নয়? এই কোশ্চেন তিনি করেছেন। One should have to keep in mind that a direct encounter with an art object will do more to arouse their aesthetic vision than hearing 100 lecture। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো একটা টপিকের ওপরে 100টা লেকচার শোনা, তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সেই জিনিসটাকে গিয়ে সামনাসামনি দেখা। তাই এখানে রাইটার বলছেন যে এটা মনে রাখতে হবে যে ডাইরেক্ট এনকাউন্টার উইথ অ্যান আর্ট অবজেক্ট, একটা আর্ট অবজেক্টের সঙ্গে, একটা আর্টের জিনিসের সঙ্গে, একটা পেন্টিং, একটা স্কাল্পচার, একটা যে এরকম একটা কিছুর সঙ্গে ডাইরেক্ট এনকাউন্টার মানে সরাসরি গিয়ে সেটাকে সামনাসামনি দেখা, এটা কিন্তু অনেক বেশি অ্যাস্থেটিক সেন্স আমাদের মধ্যে দেয়, অনেক বেশি বিউটিটাকে ফিল করার ক্ষমতা আমাদের মধ্যে দেয়। কিসের থেকে? 100টা লেকচার শোনার থেকে। অবভিয়াসলি আমি একটা পেন্টিং সম্বন্ধে প্রচুর কিছু পড়েছি, প্রচুর কিছু জানি, অথচ আমি পেন্টিংটা চোখে দেখিনি কখনো। আমি যতই হোক না কেন কখনোই সেটাতে বিরাট কিছু জানতে পারলাম না, কিন্তু একজন আমার মতন অত কিছু পড়েনি, কিন্তু সে পেন্টিংটাকে সামনে থেকে খুব সুন্দর করে দেখেছে, সে হয়তো আমার থেকে অনেকটা বেশি জেনে ফেলেছে। এটা হবেই, এবং সেটা কিন্তু রাইটার বলছেন। Seeing good paintings and sculpture, whether or not
they understand them fully, will train their eyes, strengthen their power of discernment and gradually awaken their aesthetic sensibilities. বলছে যে কোনো একটা জিনিসকে, কোনো একটা আর্ট ফর্মকে বা কোনো একটা পেন্টিংকে বা স্কাল্পচারকে, যাই হোক না কেন, সেটা আমরা পুরোটা বুঝতে পারি বা না পারি, যাই হয়ে যাক না কেন, সেটাকে যদি আমরা সামনে থেকে দেখি, আমরা হয়তো দেখলাম কিন্তু আমরা বুঝে উঠতে পারলাম না, যদি এরকম হয়ও পুরোটা বুঝতে পারছি না, কিন্তু আমরা যদি দেখতে থাকি, এটা কি করবে, এটা আমাদের আইসটাকে, আমাদের চোখগুলোকে ট্রেন করবে, আমাদের পাওয়ারটাকে বাড়াবে। কিসের পাওয়ার? পাওয়ার অফ ডিসার্নমেন্ট। ডিসার্নমেন্ট মানে বিচারবোধ বা কোনো কিছুকে বিচার করার ক্ষমতা, সেটাকে বাড়াবে এবং গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এই জিনিসটাই আমাদের কি করবে, আমাদের অ্যাস্থেটিক সেন্সিবিলিটিটাকেও বাড়াবে, আমাদের ওই যে বিউটিটাকে চেনার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকেও কিন্তু বাড়াবে। তুমি প্রথমবার যখন কোথাও একটা গেলে, একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলে, একটা জিনিস দেখলে, হয়তো তুমি তার কিছুই বুঝলে না, কিন্তু পরের বার যখন যাবে তোমার ওই আগের এক্সপিরিয়েন্সটা কিন্তু কাজে লাগবে। সেটাই বলা হচ্ছে যে তুমি একটা পিস অফ আর্ট দেখলে, কিচ্ছু বুঝতে পারলে না, কিন্তু এইরকম যদি কন্টিনিউ দেখতে থাকো, তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে আচ্ছা এটা আগের পেন্টিংয়ে এরকম ছিল, এই পেন্টিংয়ে এরকম, এবং এইভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়বে। সবসময় যে তুমি 100% বুঝতে পারবে তার কোনো মানে নেই, কিন্তু এটা চালিয়ে যেতে হবে। Fifthly, to get students into an encounter with nature, we should hold seasonal festival, including displays of season's fruit and flowers, and we should try to familiarize them with those beautiful creation in art and literature this have given rise to. বলছে আর 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে নেচারের সঙ্গে এনকাউন্টার, এটা বাড়াতে হবে। এটা বাড়াতে গেলে কি করতে হবে? সিজনাল ফেস্টিভ্যাল আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। মানে আমাদের প্রত্যেকটা সিজনে একটা করে ফেস্টিভ্যাল রয়েছে। ইন্ডিয়ানদের এই একটা বিরাট প্লাস পয়েন্ট যে প্রত্যেকটা সিজনে একটা করে ফেস্টিভ্যাল রয়েছে। সেই ফেস্টিভ্যালটা আমাদেরকে এনজয় করতে দিতে হবে। সেই ফেস্টিভ্যালটার সময়ে নেচারের সঙ্গে আমাদের এনকাউন্টার করতে দিতে হবে। এবং প্রত্যেকটা সিজনের একটা ফ্রুট আছে, একটা ফ্লাওয়ার আছে, সেগুলো আমাদেরকে চেনাতে হবে। কি হয়, ধরো গরমকালে আম হবে, শীতকালে লেবু হবে, এই যে ব্যাপারগুলো, এইগুলো আমরা যদি সামনাসামনি গিয়ে দেখতে পারি, তাহলে কি হবে, আমাদের কিন্তু এটা বেশ ভালো হবে যে প্রত্যেকটা সিজনে এক একটা ফেস্টিভ্যাল হয়। এখন কি হয়, এখন আমরা ওই দুর্গা পুজো, দিওয়ালি, ঈদ এর বাইরে গিয়ে আর ফেস্টিভ্যালগুলো কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে। আমাদের লোকাল যে ফেস্টিভ্যালগুলো রয়েছে, ঠিক আছে, আমাদের মকর সংক্রান্তির যে ফেস্টিভ্যাল, আমাদের নবান্নের যে ফেস্টিভ্যাল, এগুলো অনেকে জানেই না, এগুলো আস্তে আস্তে কমছে। তো এগুলোকে কি করতে হবে, এগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, আমাদেরকে এনজয় করতে দিতে হবে। তার প্রত্যেকটা ফ্লাওয়ার, প্রত্যেকটা সিজনের ফ্লাওয়ারকে, প্রত্যেকটা সিজনের ফ্রুটকে, ফেস্টিভ্যালকে সামনে এনে এনকাউন্টার করে, আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে কি করতে হবে, আমাদের সঙ্গে প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে এইগুলোকে জুড়ে দিতে হবে। তবে আমরা বিউটিটাকে ফিল করতে পারবো। অ্যান্ড উই শুড ট্রাই টু ফ্যামিলারাইজ দেম উইথ দোজ বিউটিফুল ক্রিয়েশন ইন আর্ট অ্যান্ড লিটারেচার দিস হ্যাভ গিভেন রাইজ টু। বলছি এবং আমরা এই জিনিসটার সঙ্গে যতই ফ্যামিলারাইজ হতে পারি, যদি এর সঙ্গে আমরা পারিবারিক হতে পারি, তবেই কিন্তু আমাদের এই বিউটিফুল ক্রিয়েশনগুলো আমরা ফিল করতে পারবো। এবং এইগুলোই কিন্তু আর্ট এবং লিটারেচারের একটা বড় অংশ। কারণ কি, আমরা যদি পুরনো বলাটা ভুল হলো, আমরা যদি লিটারেচার দেখি, আমরা যদি আর্ট দেখি, তাহলে কিন্তু আমরা দেখব যে হয়তো একটা পুরনো ছবি যেখানে লাইন দিয়ে মানুষ বসে হয়তো কিছু একটা কলা পাতার ওপরে খাবার খাচ্ছে, অথচ এই যে ছবিটা আমার সামনে উঠে এলো, আমি ফিল করতে পারলাম না। ফিল তখনই করতে পারতাম যদি আমি নবান্ন জিনিসটাকেই বুঝতাম, যে নতুন চাল ওঠার যে উৎসব, তখন কি হয়, ওরকমভাবে মানুষজন সবাই একসঙ্গে সেলিব্রেট করে, তাহলে আমি ফিল করতে পারতাম। তার মানে কি, আমাদের আর্ট, আমাদের লিটারেচার যেগুলো অলরেডি দিয়ে গেছে, যেগুলো আমরা ফিল করতে পারছি না, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এইভাবে নেচারের সঙ্গে মিশে যেতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা এরকম প্রচুর দেখেছি, এখন আমিও প্রচুর জায়গায় পড়াতে গিয়ে দেখি যে ইংলিশে তারা সব কিছু শিখে গেছে, অনেক কিছু জানে, অথচ প্র্যাকটিক্যালি তারা জানে না। মানে আমি এরকম স্টুডেন্ট আমার অনেক দেখেছি যারা ব্যানিয়ান ট্রি মানে
জানে, অথচ চোখের সামনে তাদের বাড়ির সামনেই সেই গাছটা রয়েছে, তারা চেনে না বা স্পেসিফিকভাবে জানে না যে এই যেটা পড়ছি এটাই ওই গাছটা। নেক্সট, সিক্সথলি, স্টুডেন্টস শুড বি ইন্ট্রোডিউস টু নেচার্স ওন ফেস্টিভ্যাল অফ দ্য সিজন। এটা তো আগের যেটা রাইটার বললেন সেটা হচ্ছে মানুষের তৈরি করা ফেস্টিভ্যাল, মানে এই যে আমি যেগুলো বললাম, এবার নেচারের কিছু ফেস্টিভ্যালস রয়েছে সেগুলোকেও এনজয় করতে দিতে হবে। নেচারের ফেস্টিভ্যাল মানে যখন প্রকৃতি নিজের গুণে নিজের রূপে সেজে ওঠে সেই জিনিসগুলোকে নেচারের ফেস্টিভ্যাল বলা হয়, সেইটা এনজয় করতে দিতে হবে। টু সি দেয়ার ওন আইজ অ্যান্ড এনজয় দ্য রাইস ফিল্ড অ্যান্ড লোটাস পন্ড ইন অটাম। বলছি যেমন কি, যেমন ধান পাকলে জমি দেখতে কেমন লাগে, গম পাকলে কেমন লাগে, পদ্মের পুকুর সেটা দেখতে কেমন লাগে শরৎকালে, এই জিনিসগুলো কি, এগুলো হচ্ছে নেচারের ফেস্টিভ্যাল। মানে নেচার তখন পরিপূর্ণ হয়ে ওঠে, নেচার তখন ফেস্টিভ মুডে থাকে। শীতকালে একরকম, বসন্তকালে একরকম, শরৎকালে একরকম, এই জিনিসগুলোকে এনজয় করতে দিতে হবে। আমরা দোল খেলছি, ঘরে দোল খেলছি, ছবি তুলছি, আপলোড করছি, কিন্তু আমরা গিয়ে যতক্ষণ না প্রকৃতির মাঝখানে মিশবো, শিমুল, পলাশ এগুলো দেখবো, ততক্ষণ আমরা ফিল করতে পারবো না যে বসন্ত অ্যাকচুয়ালি কী জিনিস। সেই কারণে বলা হচ্ছে যে নেচারের ওন ফেস্টিভ্যালগুলোকে এনজয় করতে দিতে হবে, রাইস ফিল্ড তাকে দেখতে দিতে হবে, লোটাসের পন্ড তাকে দেখতে দিতে হবে, দ্য কার্নিভাল অফ পলাশ অ্যান্ড শিমুল ফ্লাওয়ার ইন স্প্রিং। এক্ষুনি যে কথাটা বলছিলাম যে স্প্রিং, বসন্তকালে যে শিমুল, পলাশ এদের যে কার্নিভাল হয়, মানে এদের যে অনুষ্ঠান হয়ে যায়, সেইটাকে দেখতে দিতে হবে। দিস ইজ এসেন্সিয়াল ফর দ্য টাউন ডুয়েলার্স। এবং খুব সত্যি কথা বলতে একদম সঠিক জায়গায় উনি পয়েন্ট করেছেন যে এটা এসেন্সিয়াল, এটা গুরুত্বপূর্ণ কাদের জন্য, টাউন ডুয়েলার্সের জন্য, যারা শহরে থাকে তাদের জন্য। দো ফর দ্য রুরাল বয়েজ পয়েন্টিং দেম আউট মে বি এনাফ। এবং রুরাল বয়েজ যারা গ্রামে থাকে তাদের কাছে শুধু পয়েন্ট আউট করে দিলেই হবে, মানে ওদের কাছে জিনিসটা অ্যাভেলেবল, ওরা শিমুল, পলাশ, পদ্ম, পাকা ধান এগুলো দেখতেই পায়, ওদেরকে শুধু পয়েন্ট আউট করে দেখিয়ে দিতে হবে যে দেখ এইটা শিমুল, এইটা পলাশ, এইটা এরকম। আর যারা টাউন ডুয়েলার্স তারা তো এটা দেখতে পায় না, তাদেরকে গ্রামে নিয়ে গিয়ে দেখাতে হবে। এটাই বলা হচ্ছে যে টাউন ডুয়েলার্সদের কাছে এটা ইম্পর্ট্যান্ট, এসেন্সিয়াল, এবং যারা রুরাল, যারা গ্রাম্য, তাদেরকে শুধু একটু দেখিয়ে দিলেই বা চিনিয়ে দিলেই হবে। ফর দিস সিজনাল ফেস্টিভ্যালস ওয়ান নিড টু ডিক্লেয়ার স্পেশাল হলিডেজ অ্যান্ড হোল্ড পিকনিক অ্যান্ড গেমস। বলছি এবং এই সিজনাল ফেস্টিভ্যালের জন্য আলাদা করে হলিডে দিতে হবে বা ঘুরতে নিয়ে যাওয়ার দিন দিতে হবে, পিকনিক করতে হবে, সেখানে গিয়ে গেম খেলতে হবে, মানে খেলা, বিভিন্ন খেলার মাধ্যমে জানাতে হবে। এনকারেজ ওয়ারিং দ্য সিজনাল কস্টিউমস, এবং সেই ক্ষেত্রে সিজনাল কস্টিউম পরার একটা এনকারেজমেন্ট দিতে হবে, একটা উৎসাহ দিতে হবে যে আচ্ছা এখন বসন্ত, বসন্তে আমাদের প্রাচীন অতীতে লোকেরা এই টাইপের ড্রেস পরতো, তো আমরা এই ড্রেস পরে এইখানে যাব আমরা বসন্তটাকে দেখতে। ঠিক যে আমরা এই পুরুলিয়া অঞ্চলটা ঘুরে আসি গিয়ে, যেখানে বা আমরা বীরভূম পার্কটা গিয়ে ঘুরে আসি, যেখানে আমরা প্লেন্টি অফ শিমুল, পলাশ এগুলো পাবো, এবং সেখানে আমরা এই ড্রেস পরে যাব, এইভাবে আমরা বসন্তটাকে এনজয় করব। এই যে জায়গাগুলো, এই সুযোগ সুবিধাগুলো দিতে হবে, এবং এই পোশাক পরার জন্য তাদেরকে ইনস্টিগেট করতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে। ওয়ান্স দ্য স্টুডেন্ট গেট অ্যাকুয়েন্টেড উইথ নেচার, এবং কোনো স্টুডেন্ট একবার বা স্টুডেন্টরা যদি একবার নেচারের সঙ্গে এইভাবে একটুখানি জড়ো হয়ে যেতে পারে বা জুড়ে যেতে পারে, অ্যান্ড লার্ন টু লাভ ইট, এবং যদি এইভাবে শেখাটাকে ভালোবাসতে পারে, দেয়ার অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস উইল নেভার রান ড্রাই ফর। বলছে এবং তাদের কি হবে, তাদের এই যে অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস বা বিউটিটাকে চিনে ফেলার যে সেন্স, সেইটা কখনোই আর শুকিয়ে যাবে না থ্রু দ্য এজেস, কোনো দিনই যাবে না, সে যত দিনই হোক না কেন। ইটস নেচার দ্যাট হ্যাজ প্রোভাইডেড দ্য সোর্স অফ মেটেরিয়াল ফর অল দ্য আর্টিস্টিক ক্রিয়েশন, কারণ নেচারই হচ্ছে একমাত্র সোর্স আমাদের আর্টিস্টিক ক্রিয়েশনের, মানে যত আর্ট হয়, যা হয়, আমি প্রথমেই বলেছিলাম তার সমস্ত কিছু কি হয়, তার সমস্ত কিছু কিন্তু আমাদেরকে সাপ্লাই দেয়, তার মেইন যে ইন্সপিরেশন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নেচার। তাই বলা হচ্ছে যে নেচার প্রোভাইড করে সোর্স মেটেরিয়াল, মানে শুরুর জন্য, উৎসাহের জন্য যে মেটেরিয়াল দরকার, একটা জিনিস উৎপাদনের জন্য যে মেটেরিয়াল দরকার, সেটা কি করে, সেটা কিন্তু সবসময় নেচার দেয়। আর এখানে কি নিয়ে কথা বলা হচ্ছে, আর্টিস্টিক ক্রিয়েশন, অর্থাৎ
শিল্পের যে এত কিছু তৈরি হয় তার সব কিছুর কিন্তু প্রধান উপাদান হচ্ছে নেচার। Lastly, the school should have an art festival sometime during the year. সব থেকে বড় যেটা এবং শেষ যেটা সেটা কি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্কুলকে আর্ট ফেস্টিভ্যাল অর্গানাইজ করতে হবে অন্তত বছরে একবার। ইচ স্টুডেন্ট শুড পার্টিসিপেট ইন ইট ডিভোটেডলি উইথ সামথিং বলছে, এবং প্রত্যেকটা স্টুডেন্টকে এখানে পার্টিসিপেশনটা মাস্ট, এখানে অংশগ্রহণ করতেই হবে, ডিভোটেডলি একদম মন থেকে পার্টিসিপেট করতে হবে। কি নিয়ে? উইথ সামথিং হি হ্যাজ মেড উইথ হিজ ওন হ্যান্ড, হাতের কাজ নিয়ে, সেটা সে নিজের হাতে বানিয়েছে, সেটা যা খুশি হতে পারে কিন্তু সেটা নিজের হাতে বানিয়েছে এরকম একটা জিনিস নিয়ে সে পার্টিসিপেট করবে ওই আর্ট ফেস্টিভ্যালে, নিজের স্কুলের আর্ট ফেস্টিভ্যালে। এটা করতেই হবে, সে নিজের মন থেকে ডিভোটেডলি আনন্দের সঙ্গে মন থেকে পার্টিসিপেট করবে এমন একটা জিনিস নিয়ে যেটা সে নিজের হাতে বানিয়েছে, হাউ এভার সিম্পল, সেটা যতই সিম্পল হোক না কেন। অল দিস এবং এইগুলো should be put together and shown as reverential offerings, এবং কি করা হবে, এই যে জিনিসগুলো যেগুলো তারা বানালো সেই জিনিসগুলো কি হবে, সেই জিনিসগুলোকে দেখানো হবে, ঠিক আছে, শোন করানো হবে বা লোকজনের সামনে তুলে ধরা হবে। কি হিসাবে? একদম মানে শ্রদ্ধা, রেফারেন্সিয়াল অফারিংস, মানে খুব শ্রদ্ধার সঙ্গে কোনো কিছু যদি আমরা তুলে ধরি ঠিক সেরকম, সে যতই সিম্পল হোক না কেন, প্রত্যেকটা মানুষের সিম্পলিসিটি দিয়ে বানানো জিনিসগুলোকেও আমরা খুব শ্রদ্ধার সঙ্গে দেখব। কারণ কি? কারণ ওটা নিজে বানিয়েছে, তাকে কখনো নিচু করব না। ফলে কি হবে, সে আরও এনকারেজ হবে ব্যাপারটাতে। এবং বলছে যে এই প্রত্যেকটা জিনিসকে খুব মন দিয়ে শ্রদ্ধার সঙ্গে দেখানো হবে। An effort should be made to give the festival a total shape and beauty with music, dance and processions. বলছে এবং কি হবে, এবং একটা এফোর্ট, একটা মানে কি বলবো, একটা উদ্যোগ নেওয়া হবে যে এই যে ফেস্টিভ্যালটা, এটাকে যেন একটা মানে ফেস্টিভ্যালই মনে হয়, মানে হই হট্টগোল, নাচ গান আনন্দ সব কিছু যেন থাকে, তার মধ্যে একটা বিউটি থাকে, একটা সৌন্দর্য থাকে। এবং সেগুলো কি, সেগুলো দরকার হলে তার মধ্যে আমরা মিউজিক দেব, ডান্স দেব, ঠিক আছে, যেমন একটা ফেস্টিভ্যাল হয়, প্রথমে নাচ গান দিয়ে শুরু, তারপর বক্তৃতা, তার একটা প্রসেশন হবে, মিছিল হবে, স্কুল থেকে বাইরে বেরিয়ে লোকজনকে জানানো হবে মিছিল করে যে আমাদের স্কুলে আর্ট ফেস্টিভ্যাল হচ্ছে, আপনারা আসুন, আমাদের স্টুডেন্টদের নিজে হাতে তৈরি করা জিনিসগুলো দেখুন, তা সেটা যতই সিম্পল হোক আপনারা আসুন, সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করুন, সেগুলোকে সম্মান জানান, যাতে মানুষজন আর্টের প্রতি আরও বেশি করে গুরুত্ব, নিজেকে মানে আরও বেশি করে ইন্টারেস্ট পায়, এই জায়গাটা যেন তৈরি হয়। তো এই যে ফেস্টিভ্যালটাকে এরকম একটা গুরুত্ব দেওয়া হবে। দ্য টাইম অফ দ্য ফেস্টিভ্যাল শুড বি ডিসাইডেড অ্যাকর্ডিং টু দ্য লোকেশন। এবং কখন এই ফেস্টিভ্যালটা হবে, রাইটার বলছেন যে এটা ডিসাইড করবে যে যে লোকেশানে আছে সেই লোকেশানে ভালো সময় কখন, স্কুলটা যে লোকেশানে, সেই লোকেশানের যখন ভালো সময় সেটা স্কুল ডিসাইড করবে। এই এতগুলো পয়েন্ট 6 এবং লাস্টে গিয়ে 7, এই টোটাল 7টা পয়েন্ট উনি বলেছেন যেখানে আর্ট এডুকেশনটাকে এইভাবে আমাদের এডুকেশনের মধ্যে ঢুকিয়ে দিলে আমাদের সেন্স অফ কি বলবো, সেন্স অফ বিউটিটাকে ইনক্রিজ করা যায়। তাহলে এই যে ব্যাপারটা যেটা আমাদের লাইফে অলরেডি আমাদের বিজি শিডিউলে আমরা হারাতে বসেছি, আমাদের চোখটা, আমাদের কানটা, আমাদের ফিলিংসটা, সেটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের এডুকেশন সিস্টেমে কীভাবে এই আর্টটাকে ঢোকানো যাবে, কেন এই প্রবলেম হয়েছে এবং কীভাবে সেটা সলিউশন দেওয়া যায়, এই টোটাল টপিকের ওপরে হচ্ছে এই লেখাটা, দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। আমার খুব প্রিয় একটা লেখা, তাই এত কথা বললাম এবং এত বড় হলো পুরো ভিডিওটা। তো সেই কারণে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বা লাস্টে ক্ষমা চেয়ে নিচ্ছি বলা ভালো, যদি কেউ আমার এই এত বক শুনে শেষ পর্যন্ত শুনে থাকো এই ভিডিওটা, তাহলে একটু কমেন্ট করে জানিও যে হ্যাঁ শেষ পর্যন্ত শুনেছি এবং তোমাদের কোনো ডাউট আদৌ আছে কি না, বা সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে কি না। আমি বলবো না ভিডিও লাইক করার জন্য, শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শুধু বলবো যে যদি কেউ শেষ অবধি শুনে থাকো তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ। এত বড় একটা ভিডিওতে যদি কেউ লাস্ট অবধি থেকে থাকো তাকে থ্যাংক ইউ সো মাচ।
আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদেরকে আশা করি ভবিষ্যতে সকলকে পাশে পাবো এবং আরও বেশি করে পাশে পাবো। থ্যাংক ইউ। সাবধানে থাকবে এবং প্রত্যেককে ভালো রাখবে এবং খুব মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ সকলকে। টাটা।